আমরা আগের দিন ফুরিয়ার সিরিজের 1 নম্বর লেকচার করেছি। এবার আজকে মোটামুটি আইডিয়া পেয়ে যাবে কি হতে পারে ফুরিয়ার সিরিজ। অ্যাকচুয়ালি আইডিয়া পেয়ে গেছো, কারণ ফুরিয়ার সিরিজে আমরা যে কোনো ফাংশনকে ট্রিগোনোমেট্রিক ফাংশনের সঙ্গে অ্যাপ্রক্সিমেট করব। এনি ফাংশন, যে কোনো ফাংশন, তাকে ট্রিগোনোমেট্রিক ফাংশনে কনভার্ট করাটাকেই বলা হচ্ছে ফুরিয়ার সিরিজ এক্সপানশন। কিন্তু যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটা ট্রিগোনোমেট্রিক ফাংশনে নিয়ে যেতে গেলে সেটা একটা ফাইনাইট সংখ্যক ট্রিগোনোমেট্রিক টার্মের সামের সঙ্গে সমান হবে না। ওটা একটা ইনফাইনাইট সংখ্যক ট্রিগোনোমেট্রিক ফাংশন, বিশেষ করে ট্রিগোনোমেট্রিক ফাংশনের মধ্যে দুটো টার্ম, এক হচ্ছে সাইন আর একটা কজ, তাদের সঙ্গে সমান হবে। যেহেতু ইনফাইনাইট টার্মের সঙ্গে সমান হচ্ছে, তার জন্য ওটা একটা সিরিজ হয়ে যাচ্ছে। এবার ফুরিয়ার সিরিজে আমরা যে জায়গাটা বেশ গুরুত্ব সহকারে বলেছিলাম যে ফুরিয়ার সিরিজ এই ধরনের একটা ফাংশন, তার ফুরিয়ার সিরিজ এক্সপানশন বের করতে গেলে সার্টেন কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, সেগুলো তো পরের কথা। কিন্তু এই এফটার যে ফুরিয়ার সিরিজ এক্সপানশনটা হবে সেটা দিস ওয়ান, অ্যাকর্ডিং টু ফুরিয়ার, জে ফুরিয়ার, ম্যাথমেটিশিয়ান জে ফুরিয়ারের নাম অনুসারে এই এফের এক্সপানশনটা দিস ওয়ান, যেটা আমরা প্রুভ করতে পারবো না। কিন্তু আমরা কি প্রুভ করতে পারবো না, a0 কত, an কত, bn কত, যেগুলোকে বলা হচ্ছে ফুরিয়ার কোএফিশিয়েন্ট। a0-র মান আমরা পেয়ে গেছিলাম 1/π - π থেকে π fx dx, an এর মান 1/π - π থেকে π fx ইন্টু cos x dx, cos nx dx, bn সমান 1/π - π থেকে π fx sin nx dx। এই ছিল আমার ফুরিয়ার কোএফিশিয়েন্টগুলো। কি করে বের করতে হয় তার একটা আইডিয়া তোমাদের দিয়ে দিয়েছি। এবার আমার নেক্সট কোশ্চেন হচ্ছে, আমরা যখন ফুরিয়ার সিরিজ এক্সপানশন বের করব যে কোনো ফাংশনের, সেই ফাংশনটার শুধুমাত্র a0, an, bn এর মান বের করবো, আর কিচ্ছু না। এবার আমাকে র্যান্ডামলি যে কোনো ফাংশন দেওয়া আছে, দিয়ে কি তার ফুরিয়ার এক্সপানশন বের করা যাবে? আমি বলছি না, সব ধরনের ফাংশনের ফুরিয়ার সিরিজ এক্সপানশন বের করা যায় না। তাহলে কোন ফাংশনের ফুরিয়ার সিরিজ এক্সপানশন বের করা যাবে? যে সমস্ত ফাংশনগুলো সার্টেন কন্ডিশন স্যাটিসফাই করবে, যে কন্ডিশনগুলো ম্যাথমেটিশিয়ান ডিরিচলেট দিয়েছেন, সেই জন্য ওই কন্ডিশনগুলোকে বলা হয় ডিরিচলেট কন্ডিশন। ডিরিচলেট কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলে সেই ফাংশনের ফুরিয়ার সিরিজ এক্সপানশন বের করা যাবেই। তার মানে সেই ফাংশনে a0, an, bn এর মানগুলো এক্সিস্ট করবেই। যদি ক্যালকুলেশনটা টাফ হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু ক্যালকুলেশন করে a0, an এর মান বের করা যাবেই। ফুরিয়ার সিরিজ এক্সপানশন বের করতে গেলে যে কন্ডিশনটা লাগে, যেটাকে ডিরিচলেট কন্ডিশন বলছি, সেই কন্ডিশনটা কি একবার খালি একটু দেখে নিই। ফুরিয়ার সিরিজ এক্সপানশনের ডিরিচলেট কন্ডিশন কিন্তু খুব ইম্পর্টেন্ট কন্ডিশন। কি কি বলছে দেখো, বুঝতে পারছো? এখানে একদম পরিষ্কার যেটা লেখা আছে দেখো, নট এভরি ফাংশন ক্যান বি এক্সপান্ড ইনটু ফুরিয়ার সিরিজ। যে কোনো ফাংশন ফুরিয়ার সিরিজে এক্সপান্ড করা যায় না। তাহলে দেয়ার আর certain condition which are to be satisfied by a function for its expansion into Fourier series. Fourier series expansion এ যেতে গেলে কিছু কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, যে কন্ডিশনগুলোকে বলা হচ্ছে ডিরিচলেট কন্ডিশন। ডিরিচলেট কন্ডিশন কি কি সেটা আমার দিস ওয়ান। এবার ডিরিচলেট কন্ডিশন এত কিছু, বুঝতেই পারছো। এবার কন্ডিশনটা কি সেটা আমি তোমাদের একবার টাচ করে যাচ্ছি, কারণ কন্ডিশনটা এতগুলো কন্ডিশন আছে ডিরিচলেট কন্ডিশন, তবেই যেন ফুরিয়ার সিরিজ এক্সপানশন বের করা যাবে। হোয়াট ইজ দিস, এগুলোর মিনিংগুলো এবার বোঝার চেষ্টা করো। কি বলছি শোনো। ডিরিচলেট কন্ডিশন হতে গেলে কি কি কন্ডিশন হতে হবে? এখানে দেখো দুটো কন্ডিশন আছে, 1 একটা, 2 একটা। তো 1 একটা, আর একটা হচ্ছে সবাই তো জয়েন হলো। ওকে শোনো, ডিরিচলেট কন্ডিশন কথাটির মানে কি? এই দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। ভালো করে বোঝো, যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, সেই কন্ডিশনটা 1টা হতে পারে, 2 হতে পারে, দুটোই নয়। কিন্তু লেখা আছে এ ফাংশন এফ
given by f a b to r এই ফাংশনটা is said to satisfy Dirichlet condition in ab interval Dirichlet condition satisfy করবে if it is satisfies one of the following two condition, দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। আমি শুধু কন্ডিশনগুলো মেনশন করছি, তাতে তোমরা বুঝতে পারবে কি বলতে চাইছি। কন্ডিশনগুলো হচ্ছে এটাই, ফাংশনটাকে বাউন্ডেড হতে হবে। তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে বাউন্ডেড হতে হবে। ওকে, তাহলে যে ফাংশনগুলো বাউন্ডেড নয় সেই ফাংশনগুলোর ডিরিচলেট তাহলে বের করা যাবে না। আমি জানি আরও কন্ডিশন আছে, সেটা দেখো। এই ফাংশনটা ক্যান বি ব্রেক করা যাবে ইন্টু ফাইনাইট নাম্বার অফ ওপেন সাব ইন্টারভ্যাল। বলছে ফাইনাইট নাম্বার অফ ওপেন সাব ইন্টারভ্যালে তাকে ব্রেক করা যাবে। করার পর রিমেনিং যে সাব ইন্টারভ্যালগুলো দেখতে পাচ্ছ, ইন ইচ অফ হুইচ এফ ইজ মনোটন, মানে যে সমস্ত ফাংশনগুলো, কথা বোঝো, যে সমস্ত ফাংশনগুলো আমার বাউন্ডেড, এরকম যদি টাইপের হয়, বাউন্ডেড যদি হয় এ থেকে বি, তাহলে দেন আমি বলবো যে ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করেছে, মানে ফুরিয়ার সিরিজ এক্সপানশন বের করা যাবে। কিন্তু যদি বাউন্ডেড না হয় তাহলে কি করবে, ফাংশনটা এইভাবে যাচ্ছে তো যাচ্ছেই, নিচের দিকে আর আসছে না, তাহলে ওই ধরনের কেসগুলোর ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এদের ছোট ছোট কতগুলো পার্টে ব্রেক করতে হবে। এখান থেকে এইটুকু ব্রেক করলাম, তারপরে এটা একটা ব্রেক করলাম, ধরো এরকম করে নিচের দিকে আসে, এখানে একটা ব্রেক করলাম, এখানে ব্রেক করলাম। তো ব্রেক করার পর যেন এই ইন্টারভেলগুলোর মধ্যে মনোটন হয় মানে কি, আইদার মনোটন ইনক্রিজিং হবে নাহলে মনোটন ডিক্রিজিং হবে। তাহলে এই ইন্টারভেলগুলোর মধ্যে মনোটন হতে হবে, এই ইন্টারভেলটার মধ্যে মনোটন ইনক্রিজিং হতে হবে, এই ইন্টারভেলের মধ্যে মনোটন, কিন্তু এই ইন্টারভেলটার মধ্যে মনোটন ডিক্রিজিং, এই ইন্টারভেলতে মনোটন ডিক্রিজিং। তার মানে কি বলতে চাইছি, যদি বাউন্ডেড হয়ে যায়, বাউন্ডেড তো হলো, বাউন্ডেড হওয়ার পর যে ফাংশনটা বাউন্ডেড, আর যদি মনোটন ইনক্রিজিং হয়ে যায় দেন ওকে। কিন্তু মনোটন ইনক্রিজিং যদি না হয়, তাহলে তাকে কিছু সাব ইন্টারভেলে ব্রেক করো। সাব ইন্টারভেলে ব্রেক করার পর যেন মনোটন হয়, যেটাকে সোজা কথায় বলা হয় পিস ওয়াইজ মনোটন, পিস করে মনোটন। ওই জন্য দেখো এতগুলো কন্ডিশনকে আমি সেকেন্ড কন্ডিশন হিসাবে যেটা বলা হয়েছে সেটা শোনো। আদার ওয়ার্ডে কি বলা আছে, এফটা বাউন্ডেড হবে আর পিস ওয়াইজ মনোটোন অন এবি। তার মানে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলেই আমি বলবো ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করেছে, তার মানে ওই ফাংশনটার ফুরিয়ার সিরিজ এক্সপানশন বের করা যাবেই। তুমি বের করতে পারছো না সেটা আলাদা ব্যাপার, কিন্তু ফুরিয়ার সিরিজ এক্সপানশন বের করতে গেলে বাউন্ডেড হতে হবে, ফাংশনটা পিস ওয়াইজ মনোটন হতে হবে। ওকে, যেমন আগের দিন তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছিলাম, যে সমস্ত ফাংশনগুলো এফ এক্স সমান 1/x, এক্স বিলংস টু ধরো -π থেকে π, এই ফাংশনটা তাহলে ফুরিয়ার সিরিজ এক্সপানশন বের করা যাবে? আমি বলছি না, কারণ এই ফাংশনটা বাউন্ডেড কোনো মতেই নয়। এবার তুমি বলছো পিস ওয়াইজ মনোটন, বাউন্ডেড অ্যান্ড লেখা আছে কিন্তু, হ্যাঁ বাউন্ডেড অ্যান্ড, তার মানে দুটোই হতে হবে। তাহলে পিস ওয়াইজ মনোটন, আমি যে পিস ওয়াইজ মনোটন এটা হবে সেটাও ঠিক, -π থেকে π, -π থেকে 0 একটা হবে, 0 থেকে π, পিস ওয়াইজ মনোটন হয়ে যাচ্ছে, কিন্তু এটা বাউন্ডেড নয়। তাহলে বাউন্ডেড যদি না হয় তাহলে এই ফাংশনটার ফুরিয়ার সিরিজ এক্সপানশন নাও বের করা যেতে পারে। কেন নাও বের করা যেতে পারে বললাম, তার কারণ হচ্ছে যদি আবার এটা 2 নম্বর কন্ডিশনটা স্যাটিসফাই করে যায়, কারণ 2 নম্বর কন্ডিশন আর 1 এই দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করলেই তো আমার গল্প শেষ। তাহলে 2 নম্বর কন্ডিশনটা স্যাটিসফাই করছে কিনা আমি এবার এই ফাংশনটা যাচাই করব। 2 নম্বর কন্ডিশন বলছে এফ হ্যাজ ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি কথাটির মানে কি, কতগুলো পয়েন্টে তার ডিসকন্টিনিউটি থাকবে, ইনফাইনাইট, সংখ্যাটা হচ্ছে ফাইনাইট। যেমন এক্সাম্পল এখানে দেখো, এর ইনফাইনাইট ডিসকন্টিনিউটি শুধুমাত্র এক্স ইকুয়ালস টু 0-তে আছে, তাহলে 0-তে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে, কিন্তু তার সংখ্যাটা কত, আমি যে সংখ্যাটা হচ্ছে ফাইনাইট নাম্বার অফ পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে, সেই ফাইনাইট সংখ্যা হচ্ছে 1, তাহলে একটা পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে। তাহলে যে ফাংশনগুলোর ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকবে অন এ বি, ঠিক ফাইনাইট নাম্বার অফ পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে আমার সম্ভব। এবার থাকার পর ফাইনাইট যেহেতু আছে, তাহলে ওই ফাইনাইট পয়েন্টগুলোকে স্মল নেবারহুডে এনক্লোজ করো,
ঠিক আছে, বাট হোয়েন আরবিটারি স্মল নেভারহুড অফ দিস পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি আর এক্সক্লুডেড মানে বাদ দেওয়া, তাহলে ওই পয়েন্টগুলোকে যখন বাদ দেব ফ্রম এ বি, তার মানে বোঝো কি বলতে চাইছি, হয়তো বুঝতে পারবে কথাগুলো বোঝো। মনে করো ফাইনাইট নাম্বার অফ পয়েন্টে এই ফাংশনটার এরকম ডিসকন্টিনিউটি আছে, ফাইনাইট নাম্বার অফ পয়েন্টে এই ফাংশনটা এরকম ডিসকন্টিনিউটি আছে। কতগুলো পয়েন্টে ডিসকন্টিনিউটি আছে ইন্টারভেলে, কথা বললাম, এই পয়েন্টে ডিসকন্টিনিউটি আছে, এই পয়েন্টে আছে, এই পয়েন্টে আছে, এতগুলো পয়েন্টে। এবার আমাদের কাজ কি, এদেরকে এনক্লোজ করা। তাহলে এদেরকে এনক্লোজ করলাম, এনক্লোজ করার পর এইটুকু জায়গা বাদ দিলাম, এটা বাদ, এটা বাদ। তাহলে রিমেইনিং যে ইন্টারভেলটা পড়ে আছে সেই রিমেইনিং ইন্টারভেলগুলোর মধ্যে যেন এফটা বাউন্ডেড হয়, পিস ওয়াইজ মনোটন হয়। কোথায়? ইন দ্য রিমাইন্ডার অফ দ্য ইন্টারভেল। এই ইন্টারভেলের রিমেইনিং ইন্টারভেল বলো, রিমেইনিং ইন্টারভেলের মধ্যে যেন বাউন্ডেড হয়ে যায়, পিস ওয়াইজ মনোটন হয়। ঠিক, এবার চলে আসো অলসো ইমপ্রপার ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স সেটা যেন অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়। তার মানে এই কন্ডিশনটা কেন ভাইটাল সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। যে সমস্ত ফাংশনগুলো ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে সেই ফাংশনগুলো তো প্রপার ইন্টিগ্রাল নয়, তাহলে ইমপ্রপার ইন্টিগ্রাল। যেমন এই এক্সাম্পলটার দিকে তাকাও, এই এক্সাম্পলটা যা বোঝা যাচ্ছে তাতে -π থেকে পাই এফ এক্স ডিএক্স, এদের কিন্তু ইনফাইনাইট ডিসকন্টিনিউটি 0 পয়েন্টে থাকার জন্য এটা কিন্তু ইমপ্রপার ইন্টিগ্রাল। এবার এই ইমপ্রপার ইন্টিগ্রালটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হতে হবে যদি বলো কেন, কারণ ইমপ্রপার ইন্টিগ্রাল অ্যাবসলিউটলি কনভার্জেন্ট না হলে এটাই তো আমার a0, তাহলে a0-র মানই তোমার বেরোচ্ছে না। আর তুমি কি করে এই এফ এক্সটাকে একটা a0/2 প্লাস সামেশন অফ an cos nx প্লাস bn sin nx এর সঙ্গে x ইকুয়াল করবে বা ইকুইভ্যালেন্ট করবে? তোমার তো a0-র মানই বেরোচ্ছে না। a0টাই তো আমার এই ইন্টিগ্রালটা। যদি এটা ইমপ্রপার ইন্টিগ্রাল হয়ে যায়, তাহলে যদি ফুরিয়ার সিরিজ এক্সপানশন বের করতে চাও, তাহলে ডিরিচলেট কন্ডিশনের লাস্ট কন্ডিশনটা তোমার স্যাটিসফাই করতেই হবে, মানে a থেকে b এফ এক্স ডিএক্স যেন অবশ্যই অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়। যেহেতু এখানে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে বলেই এটা প্রপার ইন্টিগ্রাল নয়, সেই কারণে এই যুক্তিগুলোর দরকার হলো। এরা প্রপার ইন্টিগ্রাল নয়, সেই জন্যই এই যুক্তিগুলো দরকার হলো। আমার কথাগুলো বোঝার চেষ্টা করো কি বলতে চাইছি। এফ এক্স একটা ফাংশন, সেই ফাংশনটার ফুরিয়ার সিরিজ এক্সপানশন বের করতে গেলে যদি আমি পার্টিকুলারলি এই এক্সাম্পলটা নেই, তাহলে এই এক্সাম্পলটা -π থেকে π 1/x dx সত্যি এটা ডাইভার্জেন্ট হবে। এটা ডাইভার্জেন্ট হবে। তুমি বলছো কেন এটা ডাইভার্জেন্ট হবে? কারণ 0 পয়েন্টে এর প্রবলেম হবে, এটা লগারিদম 0 আসবে আর 0 বসালে যেন গন্ডগোল হয়ে যাবে। তা ডাইভার্জেন্ট হবে মানে কি, এই ধরনের ফাংশনের কোনো দিনই আমাদের ফুরিয়ার সিরিজ এক্সপানশন বের করতে বলবে না, কারণ পরিষ্কার বলা আছে ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করলে তবেই আমরা ফুরিয়ার সিরিজ এক্সপানশন বের করতে পারবো। এই দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করলে বলা হয় ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করেছে। যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করলেই বলা হচ্ছে ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করছে। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে যায়, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি যদি না থাকে, দেন আমার সেকেন্ড কন্ডিশনটা চেক করার কোনো দরকার নেই। কিন্তু ইনফাইনাইট ডিসকন্টিনিউটি যদি কোনো না কোনো পয়েন্টে থেকে থাকে, তাহলে ওই পয়েন্টটা এক্সক্লুড করে দেওয়ার পর, ওই পয়েন্টটা বাদ দিয়ে দেওয়ার পর যেন রিমেইনিং ইন্টারভ্যালগুলোর মধ্যে বাউন্ডেড হয় আর পিস ওয়াইজ মনোটন হয়। যেহেতু ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে, তার জন্য এই ইন্টিগ্রালটা আবার অ্যাবসলিউটলি কনভার্জেন্ট যেন হয়। এই হলো দুটো কন্ডিশন, খুব ইম্পর্টেন্ট। এই কন্ডিশনগুলো আমি এখানে লিখতে গেলে বিরক্ত হয়ে যেতে, কিন্তু এই ডিরিচলেট কন্ডিশন কি সেটা পরীক্ষার সময় আবার জানতে চায়। তো যদি কেউ মনে করো যে এত জটিল করে আমি ভাববো না, একদম ইজি করে ভাববো, তাহলে সেক্ষেত্রে সোজা কথায় বলা হচ্ছে ফাংশনটা বাউন্ডেড হতে হবে আর পিস ওয়াইজ মনোটন হতে হবে। এই হচ্ছে মেইন কথা, বাউন্ডেড আর পিস ওয়াইজ মনোটন। এবার কেউ আমাকে জিজ্ঞাসা করতে পারো যে ফাংশনটা যদি ডিসকন্টিনিউটি থাকে, তাহলে ডিসকন্টিনিউটি থাকলে ওই ডিসকন্টিনিউটি পয়েন্টটাকে বাদ দিয়ে দাও, দেওয়ার পর রিমেইনিং ইন্টারভ্যালের মধ্যেও আবার যেন বাউন্ডেড হয় আর পিস ওয়াইজ মনোটন হয়। তাহলে মেইন কন্ডিশনটা কি হলো, বাউন্ডেড আর পিস ওয়াইজ মনোটন হতে হবে। ক্লিয়ার? যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞাসা করতে পারো।
যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞাসা করতে পারো। ডিরিচলেট কন্ডিশন কি সেটা নিশ্চয়ই বোঝা গেছে, ঠিক আছে? বলো, এটা মুখস্থ রাখতে হবে। ডিরিচলেট কন্ডিশন পরীক্ষার সময় চায়, স্টেট ডিরিচলেট কন্ডিশন, তারপরে তোমাকে বলবে যে ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ এক্সপানশন অফ দ্য ফলোয়িং ফাংশন, যে ফাংশনটা দেওয়া আছে। এবার শোনো, যে ফাংশনগুলোর ফুরিয়ার সিরিজ এক্সপানশন বের করতে বলবে সেই ফাংশনটা তোমাকে শুরুতেই ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা বলে নিতে হবে। আচ্ছা, যে সমস্ত ফাংশনগুলোর ইনফাইনাইট ডিসকন্টিনিউটি নেই সেই ফাংশনগুলোর সেকেন্ড কন্ডিশনটা আমি নেব না। যে সমস্ত ফাংশনগুলোর ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে, তুমি দেখে বুঝতে পারছো পয়েন্ট বসানোর পর ইনফিনিটি হয়ে যাচ্ছে, সেই ফাংশনটা তুমি সেকেন্ড কন্ডিশনটা চেক করবে। যেমন তোমাদের কথা বললাম, হয়তো একটা ফাংশন দিয়েছে f(x) সমান বক্স এক্স, এই ফাংশনটার x বিলংস টু 0 থেকে না বলে -π থেকে π, এই ইন্টারভ্যালের মধ্যে এই ফাংশনটার ক্যারেক্টারাইজ করতে বলছে। তো বলো দেখি, এই ফাংশনটার ইনফাইনাইট ডিসকন্টিনিউটি কি থাকতে পারে? আমি বলছি কোনোদিনই থাকবে না। তার মানে এর ডিরিচলেট কন্ডিশন বের করতে গেলে আমাকে 1 নম্বর কন্ডিশনটাই শুধু চেক করতে হবে, 2 নম্বর কন্ডিশন চেক করার কোনো প্রশ্নই নেই। 2 নম্বর কন্ডিশন তখনই চেক করব যখন ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকবে। ইনফাইনাইট ডিসকন্টিনিউটি এখানে নেই, কিন্তু ডিসকন্টিনিউটি আছে। ফাইনাইট ডিসকন্টিনিউটি আর ইনফাইনাইট ডিসকন্টিনিউটি দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। এবার এই ধরনের ফাংশনগুলোর ক্ষেত্রে কি হয়, পিস ওয়াইজ মনোটোন হলেই হবে। তাহলে -π থেকে 0 একটা ভাবলাম, π থেকে 0 একটা ভাবলাম, সেইভাবে করে আমরা চেক করব। ওকে, এটা একটা গেল। আরেকটা ইম্পর্টেন্ট জায়গা যেটা বললে থিওরিটিক্যাল জায়গা পুরোটা শেষ হয়ে যাবে, সেই জায়গাটার দিকে তাকাও। ফুরিয়ার ডিরিচলেট থিওরেম কি বলছে? ফুরিয়ার ডিরিচলেট থিওরেম ভেরি 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 ইম্পর্টেন্ট। মানে ম্যাথমেটিশিয়ান ফুরিয়ার আর ডিরিচলেট দুজন মিলে যেন এই থিওরেমটার কনসেপ্টটা দিয়েছিলেন বলেই ফুরিয়ার ডিরিচলেট থিওরেম বলা হচ্ছে। হোয়াট ইজ দিস, বা এই থিওরেমের মেইন উদ্দেশ্য কী? আমার কোশ্চেন হচ্ছে, ফুরিয়ার সিরিজ এক্সপানশন আমি বের করে নিলাম, সেটা কীভাবে বের করব না, f(x) যদি জানা থাকে, সেই f(x)টাকে ইকুইভ্যালেন্স টু a0/2 প্লাস সামেশন অফ an cos nx প্লাস bn sin nx, এইভাবে আমি লিখে নিলাম। কতগুলো কথা বলছি বোঝো একটু। প্রথম কথা হচ্ছে যে f(x) এইভাবে লেখা যাবে তো? তার উত্তর হচ্ছে ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করলে লেখা যাবে। কিভাবে লেখা যাবে? f(x)টা ইকুইভ্যালেন্স টু দিস ওয়ান লেখা যাবে তো? আমি কি হ্যাঁ, ফুরিয়ার ডিরিচলেট থিওরেম যদি ডিরিচলেট কন্ডিশন যদি এক্সিস্ট করে যায়, স্যাটিসফাই যদি করে, তাহলে এই f(x)টাকে এইভাবে লেখা যাবে। মানে সোজা কথায় তুমি এরকম লিখতে পারো, দ্য ফুরিয়ার সিরিজ এক্সপানশন অফ f(x) ইজ গিভেন বাই দিস ওয়ান, হোয়ার a0 আলাদা করে বের করবো, an আলাদা করে বের করবো, bn আলাদা করে বের করবো। তার মানে ওগুলো বেরোবে, বেরিয়ে এখানে মানটা বসাতে পারবো। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে, ইকুয়াল কখন হবে? আমি তো এটার সঙ্গে এটা ইকুয়াল করতে হবে আমাকে, তাহলে ইকুয়াল কখন হবে আমরা সেটা জানতে চাইছি। ওটা ফুরিয়ার ডিরিচলেট থিওরেম বলা হচ্ছে ইকুয়াল হওয়ার শর্ত। ইকুয়াল কখন হবে, তার মানে কি বলছি শোনো, আগে পরিষ্কার করে দিচ্ছি। এতগুলো কথা দেখেই হতে ঘাবড়ে গেছো, কিন্তু এটা ঘাবড়ানোর কিছু নেই। আমার কথা শোনো, কতগুলো জায়গা বললে পরিষ্কার হয়ে যাবে একদম। খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট থিওরেম। যে থিওরেমগুলো প্রমাণ করতে হয় না, এটা একটা ভালো, বেঁচে গেছো। এফ একটা ফাংশন, সেই ফাংশনটা কি রেস্ট্রিকশন স্যাটিসফাই করছে? বাউন্ডেড হতে হবে। বাউন্ডেড হতেই হবে, কারণ আনবাউন্ডেড ফাংশনের ক্ষেত্রে আবার ইনফাইনাইট ডিসকন্টিনিউটি যদি থাকে, তাহলে তার আবার ওই পয়েন্টটাকে এনক্লোজ করতে হবে। তাহলে ধরো বাউন্ডেড হলো না, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে, তাহলে ওই পয়েন্টটাকে এক্সক্লুড করে দেওয়ার পর যেন বাউন্ডেড হয়। মানে দুটো কন্ডিশন এখানে নিশ্চয়ই আইদার অর লেখা আছে। দেখো আমি বলছি, ওই কথাটা কই লেখা নেই তো। ওকে, যে কোনো একটা ফাংশন বাউন্ডেড হতে হবে, ইন্টিগ্রেবল হতে হবে। তার মানে যে সমস্ত ফাংশনগুলোর ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে সেটা আলোচনা করার নেই, আমি বলে দেবো। দেখো, তাহলে বাউন্ডেড হতে হবে, ইন্টিগ্রেবল হতে হবে। ইন্টিগ্রেবল কেন? যে সমস্ত ফাংশনগুলো মনোটন তারা ইন্টিগ্রেবল। এবার তুমি বলো স্যার এখানে তো পিস ওয়াইজ মনোটন বলা আছে। পিস ওয়াইজ মানে ছোটো ছোটো পিস করো, সেই জায়গাগুলোতে মনোটন। আমি যে দুটোর মধ্যে কী পার্থক্য? পিস ওয়াইজ মনোটন মানে এই পিসের মধ্যে ইন্টিগ্রেবল, আবার এটার মধ্যে মনোটন মানে ইন্টিগ্রেবল। আর
এই জায়গায় ইন্টিগ্রেবল, এই জায়গায় ইন্টিগ্রেবল হলে হোল ইন্টারভ্যালের মধ্যে ইন্টিগ্রেবল, তাহলে আলটিমেটলি আমি বলতে পারি এটা ইন্টিগ্রেবল। আরেকটা টার্ম হতে হবে যখন -π থেকে পাই নিচ্ছ সেটা পিরিয়ডিক হতে হবে। পিরিয়ডিক কথাটির মানে কি? ওই যে 2π পিরিয়ড যদি হয়, আমরা আগের দিন বলছিলাম, তাহলে f(x + 2π) এর মান যেন fx আসে, তাহলে পিরিয়ডিক উইথ পিরিয়ড 2π হতে হবে, ঠিক আছে? অ্যান্ড ইট ইজ পিসওয়াইজ মনোটোন অন দিস ইন্টারভ্যাল। বলছে এতগুলো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে দেন দ্য ফুরিয়ার সিরিজ ফর fx, এবার তুমি বলো ফুরিয়ার সিরিজ ফর fx ইন -π, তাহলে ফুরিয়ার সিরিজ ইন fx ইন -π সেটা কেমন দেখতে? এর ফুরিয়ার সিরিজটা কেমন দেখতে? এর ফুরিয়ার সিরিজটা দেখতে হচ্ছে a0/2 প্লাস সামেশন an cos nx প্লাস bn sin nx, এরকম টাইপের দেখতে। বলছি এই fx এর ফুরিয়ার সিরিজটা আমার এরকম টাইপের দেখতে। বলছে এই ফুরিয়ার সিরিজটা ইকুয়াল টু, বলছে কার সঙ্গে ইকুয়াল হবে? বলছে এই ফুরিয়ার সিরিজটা ইকুয়াল হবে fx এর সঙ্গে, প্রোভাইডেড ইফ f ইজ কন্টিনিউয়াস অ্যাট x। তাহলে যদি কন্টিনিউয়াস হয়ে যায়, ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয়ে যায়, তাহলে একদম নির্দ্বিধায় বলে দিতে পারবো যে এরা ইকুয়াল হয়ে যাবে। তার মানে যে সমস্ত ফাংশন এক্স পয়েন্টে কন্টিনিউয়াস, সেই ফাংশনের ফুরিয়ার সিরিজ এক্সপানশনটা একদম ইকুয়াল লিখতে পারবো। এটা একটা মজার জিনিস, শুধু কন্টিনিউয়াস হলেই হয়ে যাবে। এইবার তুমি জিজ্ঞাসা করতে পারো, যদি এফটা ডিসকন্টিনিউয়াস হয়, হতেই পারে তো ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স, তাহলে কি আমি এটা ইকুয়াল লিখতে পারবো এর সঙ্গে? আমি বলছি না। তখন আমাকে কি করতে হবে শোনো, এরপরে আমাকে বলতে হবে যে এর সঙ্গে ইকুয়াল হবে না, কিন্তু ডিসকন্টিনিউয়াস যদি হয় তাহলে লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে আশা করা যেতে পারে, আর রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে আশা করা যেতে পারে। কেউ আবার বলতে পারো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এক্সিস্টই করছে না, তাহলে সেক্ষেত্রে এই ফাংশনটার পিসওয়াইজ মনোটোন হওয়ার কোনো চান্স নেই। মানে ওই পয়েন্টটাকে এক্সক্লুড করে দেওয়ার পর রিমেনিং জায়গায় যে মনোটোন হতে হবে সেটা হওয়ার কোনো চান্স নেই, বা ইন্টিগ্রেবল হওয়ার কোনো চান্স নেই। তাহলে এর লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে, এটা যেন আশা করছি। করে এদের প্লাস করব, /2 করব, তার মানে এই ফুরিয়ার সিরিজ এক্সপানশনটা তখন এর সঙ্গে সমান হবে, সেটা হচ্ছে 2 নম্বর। তার মানে ফুরিয়ার সিরিজ এক্সপানশন দিস ওয়ান is equal to এই টার্ম কি, সেটা 1/2 f(x + 0) প্লাস f(x - 0) at x। কোথায়? at x, যেখানে আমি এইটুকু বলতে পারি যে f(x + 0) আর f(x - 0). f(x + 0) মানে বুঝতে পারছো নিশ্চয়ই, f(x + 0) মানে রাইট হ্যান্ড লিমিটের কথা বলা হচ্ছে, লিমিট x টেন্ডস টু 0 প্লাস f(x) এদের কথা বলা হচ্ছে। তাহলে এই ধরনের লিমিটগুলো, বা তুমি এটা না লিখে এটা বলো বেস্ট, এইভাবে না লিখে h টেন্ডস টু 0 প্লাস f(x + h) এটার কথা বলা হচ্ছে। বোঝা গেল তো? এই লিমিটটা যেন এক্সিস্ট করে, এই লিমিটটা যদি এক্সিস্ট করে তাহলে রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করেছে, তাহলে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট দুটো লিমিটই যদি এক্সিস্ট করে, তাহলে এদের এভারেজের সঙ্গে ফুরিয়ার সিরিজ এক্সপানশনটা ইকুয়াল হবে। এবার এখান থেকে একটা কনক্লুশন টানো, ইনকেস যদি কন্টিনিউয়াস হয়ে যায়, বা ইনকেস যদি এই দুটো সমান হয়ে যায়, সমান হলেই তো কন্টিনিউয়াস হবে, তাহলে কন্টিনিউয়াস যদি হয়ে যায় তাহলে সেটা আবার ওই fx এর সঙ্গেই সমান হবে, তার মানে আলটিমেটলি এটা fx হয়ে যাবে। তার মানে 2 নম্বর কন্ডিশন থেকে আমি 1 নম্বর কন্ডিশনটাতে আসতে পারবো। ঠিক বোঝা গেল? এবার লাস্ট ওয়ান, 3 নম্বর বলছে যে বলো তো পাই পয়েন্টে তার ভ্যালু কত হবে। বলছে পাই পয়েন্টে কত ভ্যালু হবে, আর -π পয়েন্টে ফাংশনের ভ্যালুটা কত হবে, এটা খুব ইম্পর্টেন্ট। তার মানে এই পয়েন্টগুলোতে তার ভ্যালুগুলো কত হবে যাচাই করো। আমি বলছি এই পয়েন্টে ভ্যালু একটা মজার জিনিস আছে, পাই পয়েন্টে যা ভ্যালু হবে -π পয়েন্টে একই ভ্যালু হবে, কারণ এটা পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড 2π বলা আছে তার জন্য। তাহলে পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড 2π যদি হয়, তাহলে দেখো পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড 2π মানে x + 2π = fx হয় তো, এটা তো। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি যে f(2π) = তাহলে f(0) হবে, এটা মানে তাই, ঠিক বলছি? আচ্ছা, এটা তো হবেই পরিষ্কার। এবার এখান থেকে যে কোনো এক্সের জন্য এই ঘটনাটি ঘটে, তাহলে ইন পার্টিকুলার এক্সের মানটা যদি -π বসাতাম
তবু আমার এই ঘটনাটি ঘটতো, তাহলে এক্সের জায়গায় মাইনাস পাই বসাও, এখানে মাইনাস পাই বসালে এটা পাই হয়ে যাবে, আর ওখানে মাইনাস পাই বসালে মাইনাস পাই হবে। মনে রেখো পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড 2 পাই যদি হয় তাহলে সেই ফাংশনে পাই পয়েন্টের ভ্যালু যা হবে মাইনাস পাই পয়েন্টে একই ভ্যালু হবে। পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড 2 পাই যদি হয় সেই ফাংশনগুলোর ক্ষেত্রে 0 পয়েন্টে যা ভ্যালু হবে 2 পাই পয়েন্টে তাই ভ্যালু হবে, 4 পাই পয়েন্টে তাই ভ্যালু হবে, 8 পাই পয়েন্টে তাই ভ্যালু হবে, 10 পাই পয়েন্টে তাই ভ্যালু হবে। বোঝা যাচ্ছে কথাগুলো? কারণ পিরিয়ডিক ফাংশন ধরো তোমাকে বলা হলো যে 4 পাই প্লাস এক্স কত হবে বলো তো, যেখানে কিন্তু 2 পাই বলা হচ্ছে তার পিরিয়ডটা, তাহলে সেটা কত হবে? আমি বলছি এটা সমান সমান তোমাকে যাচাই করে দেখতে হবে যে এটা 2 পাই প্লাস এক্স। এবার 2 পাই যেহেতু পিরিয়ড, তাহলে এর পরের লাইনে আমি লিখতে পারি এটা 2 পাইটা আউট হয়ে যাবে, তাহলে 2 পাই প্লাস এক্স, কিন্তু আবার তো 2 পাই পিরিয়ড বলা আছে, তাহলে আবার 2 পাই আউট হয়ে এটা হবে, তার মানে 4 পাই প্লাস এক্স পয়েন্টও কিন্তু তার ভ্যালুটা এফএক্স হবে। সো পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড 2 পাই হলে কিন্তু এমন ভ্যালু হবে। তাহলে এই দুটো ভ্যালু যেহেতু সমান হয়ে গেছে, তাহলে বলো দেখি এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস পাই পয়েন্টে এই ফুরিয়ার সিরিজ a0/2 প্লাস সামেশন an cos nx প্লাস bn sin nx, বলছি এদের ভ্যালুগুলো কত হবে? আমি বলছি এই ভ্যালুগুলো যার সঙ্গে সমান হবে সেই কোয়ান্টিটিটার দিকে তাকাও একটু, দেখো যদি মাইনাস পাই এই ইন্টারভেলের মধ্যে ফুরিয়ার সিরিজ এক্সপানশন তুমি বের করো, তাহলে এইটুকু তো আশা করা যেতে পারে মাইনাস পাইটা হচ্ছে লেফট এন্ড পয়েন্ট আর পাইটা হচ্ছে রাইট এন্ড পয়েন্ট, তাহলে মাইনাস পাই এর এই দিক দিয়ে আসার কোনো চান্স নেই, তাহলে মাইনাস পাই এর দিকে যাব, কিন্তু কোন দিক দিয়ে যাব? প্লাসের দিক দিয়ে যাব, তাহলে এর ভ্যালুটা এক্সিস্ট ধরো করলো। আবার পাই পয়েন্টে যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে লেফটের দিক দিয়ে, রাইটের দিক দিয়ে আসার কোনো চান্স নেই, কারণ এই দিকে ফাংশনটা ইভেন ডিফাইনই নয়। তাহলে এই দিক দিয়ে যদি যেতে চাই তাহলে এই দিক দিয়ে গেলে কি পাচ্ছি? এই দিক দিয়ে গেলে আমরা পাচ্ছি এফ অফ ফাইনালি এটা পাই মাইনাস জিরো ডিভাইডেড বাই 2, বলছে যে অ্যাট এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস পাই ফুরিয়ার সিরিজ এক্সপানশন অফ এফ এক্স দিস ওয়ান ইজ ইকুয়াল টু দিস ওয়ান, তাহলে এর মানটাই এর সঙ্গে সমান হবে। এগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা, যে জায়গাগুলো আমাদের কাজে লাগবে। ঠিক আছে, যদি এখানে কোথাও ডাউট থাকে বলো, এইগুলো বুঝতে পারছো? দেখো এখানে লেখা আছে একদম পরিষ্কার। আচ্ছা, তাহলে এই ফুরিয়ার সিরিজটা কার সঙ্গে সমান হবে? এই টার্মটার সঙ্গে সমান হবে অ্যাট এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস পাই, প্রোভাইডেড যখন এই লেফট হ্যান্ড লিমিট আর এই রাইট হ্যান্ড লিমিটগুলো যেন এক্সিস্ট করে, এটা লেফট আর এটা রাইট, এগুলো যেন এক্সিস্ট করে। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, কারণ পরবর্তীতে ওই ডিডিউস পার্টগুলো করতে গেলে আমার এই জায়গাটা খুব হেল্পফুল লাগবে কাজে। কোথাও কোনো কোয়েরি থাকলে বলো, তাড়াতাড়ি বলো, আমরা অঙ্কগুলো বলবো। স্যার একদম লাস্ট পার্টটা যেটা বললেন পাই আর মাইনাস পাই, আরেকবার বলবো? লাস্ট পার্টটা হচ্ছে তোমাদের আমি পুরো জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করছি, ইচ্ছা করেই আমি একটু এইভাবে বলছি, কারণ কি জানো তো, আমি তো নিজে ফেস করেছি। ফুরিয়ার সিরিজের অঙ্ক সবাই পেরে যায়, কিন্তু ফুরিয়ার সিরিজে পুরো বের করে লাস্টে বলবে হেন্স ডিডিউস দ্যাট, ওই ডিডিউস দ্যাটটা 2 নম্বর মিনিমাম দেবে লাস্টে, বা হেন্স ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস টার্ম, তাহলে ওটা 2 নম্বর। ওই লাস্ট ভ্যালুগুলো বের করার জন্য আমার এইগুলো দরকার। আর এই কনসেপ্টটা যদি না থাকে তাহলে তুমি ভুলভাল লিখবে, পরীক্ষায় ভুলভাল লিখলে এগুলো অ্যানালাইসিস, বুঝতে পারছো, নাম্বার কাটবে। তো আমি লাস্টের পার্টগুলো যেন তোমরা পারো সেই জন্য এই টেকনিকটা অ্যাপ্লাই করার চেষ্টা করছি। এক নম্বর টেকনিক হচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল, বুঝতেই পারছো, ফুরিয়ার সিরিজ এক্সপানশন বের করার সময় আমি আগের দিনও বলছিলাম, আজকেও বলছি, এরকম ইকুইভ্যালেন্ট সিম্বল ইউজ করতাম। তাহলে এই ইকুইভ্যালেন্ট সিম্বলগুলো ইকুয়াল কি লেখা যাবে? আমি যে ইয়েস লেখা যাবে, প্রোভাইডেড যদি কন্টিনিউয়াস হয়, না কন্টিনিউয়াস হলে এর সঙ্গে ইকুয়াল লিখবো। এবার লাস্ট পয়েন্টে যখন পাই পয়েন্টে শুধু ভ্যালু বের করতে চাইছো, শুধু পাই, এবার শুধু পাই পয়েন্টে ভ্যালু বের করতে গেলে পাই পয়েন্ট নেওয়া যাবে না, এফ অফ পাই এর সঙ্গে সমান করা যাবে না। কেন স্যার? তার কারণ হচ্ছে এমনও অনেক ফাংশান আছে যে ফাংশানগুলো পাই পয়েন্টে ভ্যালু আমার জানা নেই, ফাংশানটা হয়তো ডিফাইন করা আছে যে জায়গায় সেই রেস্ট্রিকশনে পরিষ্কার বলে দেওয়া আছে মাইনাস পাই ওপেন ইন্টারভেলের মধ্যে আছে,
তাহলে এই ধরনের ফাংশনের ভ্যালু বের করতে গেলে পাই পয়েন্টের ভ্যালু কিন্তু জানা নেই, তাহলে এর ভ্যালুটা কার সঙ্গে সমান হবে? আমি যে এক্স ইকুয়াস টু পাই পয়েন্টে যা ভ্যালু আসে এক্স ইকুয়াস টু মাইনাস পাই পয়েন্টে তাই ভ্যালু আসবে পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড 2π হলে। ঠিক, তাহলে আমরা কি করছি, একদমই প্লাস মাইনাস পাই পয়েন্টে ডাইরেক্ট ভ্যালুটা বের করব। প্লাস মাইনাস পাই পয়েন্টে ভ্যালু বের করতে গেলে মাইনাস পাই হচ্ছে দিস ওয়ান, এটা, তাহলে মাইনাস পাই এই দিক দিয়ে যাবো, এই দিকে যাওয়া মানে মাইনাস পাই এর এই দিক দিয়ে যাওয়া মানে প্লাসের সাইড দিয়ে যাওয়া, তাহলে মাইনাস পাই প্লাস 0 মানে এটা নেব, এটা মানে কিছুই না, মাইনাস পাই প্লাস 0 মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু মাইনাস পাই প্লাস 0 এফ অফ এক্স, এটা মানে। আর যদি এরকম না লেখো তাহলে এরকম লিখতে পারো, লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ মাইনাস পাই প্লাস এক্স, এইচ টেন্স টু 0 প্লাস এইচ, এটা একই কথা। তো এই যে টার্মটা নিচ্ছি এটা প্লাসের দিক দিয়ে আসছে তার জন্য, তাহলে এর রাইট হ্যান্ড লিমিটটা আমি পেয়ে গেলাম, লেফট হ্যান্ড লিমিট এটা পাবো, এটা রাইট হ্যান্ড লিমিট আর এটা লেফটের দিকে আছে লেফট হ্যান্ড লিমিট, এই দুটো রেশিওর বাই 2 করলাম, তার মানে একটা পয়েন্টে চলে আসলো, এর সঙ্গে সমান হবে। এবার তুমি জিজ্ঞাসা করতে চাইছো যে যদি স্যার আমাদের শুধু বলতো যে এক্স ইকুয়ালস টু পাই পয়েন্টে ভ্যালু কত, মাইনাস পাই যদি না চাইতো তখন আমি এটাই নিতাম। আচ্ছা যদি এক্স ইকুয়ালস টু মাইনাস পাই পয়েন্টে ভ্যালু কত, আমি যে পাই যদি না চাইতো আমি তখন এটাই নিতাম। তার মানে পাই পয়েন্টে মাইনাস পাই পয়েন্টে যে কোনো একটাতে চাক, তার যা ভ্যালু বের করার টেকনিক হবে, দুটো পয়েন্টেই চাক তার ভ্যালু বের করার টেকনিক একই হবে। কেন? কারণ পাই আর মাইনাস পাই পয়েন্টে ভ্যালুগুলো সমান হয় তার জন্য। ক্লিয়ার? কতগুলো জায়গা বললাম, ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করলে কোনো একটা অঙ্কের ফুরিয়ার সিরিজ এক্সপানশন বের করা যাবেই। হয়ে গেল, ফুরিয়ার সিরিজ এক্সপানশনটা বের করলাম, এবার ওই ফুরিয়ার সিরিজ এক্সপানশনটা এফ এক্স সঙ্গে ইকুয়াল হবে, আমি বলছি হ্যাঁ হবে, যদি এই সার্টেন কন্ডিশনগুলো স্যাটিসফাই করে। ওকে, ঠিক, অলমোস্ট থিওরিটিক্যাল জায়গা ডান। আমরা এবার প্রবলেমগুলোকে নিয়ে আলোচনা করছি। আমি একটা র্যান্ডামলি সিলেক্টেড প্রবলেম করি, তারপরে তোমরা যে ধরনের অঙ্ক বলবে সেগুলো বলবো। হ্যাঁ বলো। স্যার ফুরিয়ার সিরিজ এক্সপ্যানশনে আমরা যেটা লিখছি যে sin nx প্লাস cos nx, ওই nটা কি সবসময় ন্যাচারাল নাম্বার হবে? sin nx, n তো ন্যাচারাল নাম্বার, শুধু n এর মান 0 হতে পারে, n সবসময় ন্যাচারাল নাম্বার। সিরিজ অ্যাকচুয়ালি ম্যাপিং ফ্রম, সিরিজ হতে গেলে তো সিকোয়েন্স দরকার, তাহলে সেই সিকোয়েন্সটা ম্যাপিং ফ্রম ন্যাচারাল নাম্বার টু আর, তাহলে এই এনগুলো যদি আমি সিকোয়েন্স বলি, সিকোয়েন্সের ক্যারেক্টারই হচ্ছে ন্যাচারাল নাম্বার থেকে আর, শুধুমাত্র এখানে n ইকুয়ালস টু 0 পসিবিলিটিটা হতে পারে, তার জন্য 0টা আলাদা করে লিখছি। n ইকুয়ালস টু 0 মানে a0 টার্মটাকে আলাদা করে সেপারেট লিখেছি, এইটুকু, আর কোনো কাজ নেই। ঠিক আছে, সো আমি মনে করো এমন একটা প্রবলেম নেব যেন সব কিছুই আমার কভার করা যায়। ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ এক্সপানশন অফ দ্য ফাংশন। কোন ফাংশনে ফুরিয়ার সিরিজ এক্সপানশন বের করব? ফাংশন এফ উইথ পিরিয়ড 2, পিরিয়ডটা আবার 2π বলে দেওয়া আছে, 2π পিরিয়ড ডিফাইন্ড বাই এফএক্সটাকে কীভাবে ডিফাইন করা আছে একটু দেখে নাও। যখন -π থেকে a পর্যন্ত হবে তখন 0, আর a থেকে যখন b পর্যন্ত হবে, ইভেন a এর দিকে ইকুয়াল b এর দিকে ইকুয়াল, তখন তার ভ্যালুটা 1, b এর থেকে বড় আর পাই এর থেকে ছোট যখন হবে তখন আবার 0। বলছি এর ফুরিয়ার সিরিজ এক্সপানশনটা বের করো, ব্যাস এই পর্যন্ত হয়ে গেছে। এবার বলছে ফাইন্ড, এটা গেল একটা পার্ট হয়ে গেল, ঠিক আছে। এবার বলছে ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ, সিরিজের সাম বের করো অ্যাট x ইকুয়ালস টু 4π প্লাস a। বলছি 4π প্লাস a তে তার সাম কত হবে সেটাও তুমি বের করো। বের করলে তারপরের পার্টটা বলছে হেন্স ডিডিউস দ্যাট
ডিডিউস দ্যাট মানে লাস্ট তোমাকে একটা পার্ট বের করতে বলছে, সেই পার্টটা বলছে বলো তো n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি সাইন n ইন্টু বি মাইনাস এ বাই, যদি আমি n নিতাম সাইন n ইন্টু বি মাইনাস এ বাই n, এদের মানগুলো কত হবে? যেটা পাই বি মাইনাস এ বাই এটা প্লাস বাই 2 বলছে এই পার্টটা ডিডিউস করো যে এদের মানগুলো যেন ফাইনালি এটার সঙ্গে সমান হয়। দেখো লাস্টের দুটো পার্ট পরের দিকের কথাবার্তা, লাস্টের পার্টগুলো যদি তুমি না বের করো অ্যাটলিস্ট আগের দিনের কনসেপ্ট থেকে আমি এখান থেকে এইটুকু তো বের করতে পারবো, তাই না? ফুরিয়ার সিরিজ আমি বের করতে পারবো আগের দিনের কনসেপ্ট থেকে। এবার লাস্টের পার্টগুলো বের করার জন্য আমাকে ওই ডিডাকশনগুলো বা থিওরিটিক্যাল জায়গাগুলো কাজে লাগাতে হবে, সেটা আমি বলে দিচ্ছি, পরিষ্কার হয়ে যাবে। ওকে, কোশ্চেন আমার মানে ফুরিয়ার সিরিজের কোশ্চেনগুলো একটু লেন্দি হয়, আর এই ধরনের কোশ্চেনগুলো দেখে তোমরা ঘাবড়ে যেতে যখন পড়ানো হয়নি, এখন বলছে স্যার এটাই তো আমি প্রথমে অ্যান্সার করব। অনেকে বলছে হয়তো যে শুরুতেই আমি খুঁজবো কোথায় ফুরিয়ার সিরিজ আছে, সেটা যদি আমার 13-এর দাগের হয় তো 13-এর দাগেরটাই আমি আগে করব। আনলাকি 13 হওয়া সত্য, তাই তো? তাই করা উচিত। চলো এবার দেখো প্রমাণটার দিকে তাকাও, বুঝতে পারবে ফুরিয়ার সিরিজ এক্সপানশন স্যাটিসফাই করতে গেলে ডিরিচলেট কন্ডিশন হতে হয়। ডিরিচলেট কন্ডিশনটা স্যাটিসফাই করছে কি না অ্যাটলিস্ট একবার মেনশন করা উচিত। মেনশন করা উচিত কথাটির মানে হচ্ছে তুমি অন্তত ক্লিয়ারলি এফ স্যাটিসফাইড ডিরিচলেট কন্ডিশন অন্তত বলে দাও। ক্লিয়ারলি স্যাটিসফাই করছে ওটা বললেও যেন টিচার খুশি হবে যে হ্যাঁ তুমি ডিরিচলেট কন্ডিশন বলে কোনো একটা টার্ম জানো। তো আমরা এখানে কি কন্ডিশন, ডিরিচলেট কন্ডিশন হতে গেলে কি কন্ডিশন দেখো, এখানে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকার কোনো প্রশ্নই নেই। ইনফাইনাইট ডিসকন্টিনিউটি কেন থাকবে না বুঝতে পারছো নিশ্চয়ই, কারণ ভ্যালুগুলো প্রত্যেকটা পয়েন্টে এক্সিস্ট করেছে। কিন্তু হ্যাঁ এখানে যা বোঝা যাচ্ছে ফাংশনটা কিন্তু মনোটোন ইনক্রিজিং নয়, ডিসকন্টিনিউটি আছে কিন্তু সেই ডিসকন্টিনিউটিটা ফাইনাইট ডিসকন্টিনিউটি। তার মানে মাইনাস পাই থেকে এ আর বি আর পাই, আমি যা ছবিটা দেখতে পাচ্ছি তাতে এটা 0 আর এইটুকু আমার 1 আর তারপরটা আবার 0, এই হচ্ছে তার ছবি। তাহলে এই ফাংশনে কী হবে? এ পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, বি পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, কিন্তু ফাইনাইট ডিসকন্টিনিউয়াস। ফাইনাইট ডিসকন্টিনিউয়াস যদি হয় তাহলে ওই পয়েন্টটাকে এক্সক্লুড করে দাও, বা এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস থাকুক না কেন বাউন্ডেড বটে, বাউন্ডেড তো অবশ্যই। এবার ওই পয়েন্টগুলো যদি এক্সক্লুড করে দাও তাহলে এইটুকু জায়গাতে মনোটোন, অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট ফাংশন মনোটোন, এইটুকু জায়গাতেও মনোটোন কারণ কনস্ট্যান্ট ফাংশন মনোটোন, এইটুকু জায়গাতে মনোটোন, তার মানে পিস ওয়াইজ মনোটোন। তাহলে পিস ওয়াইজ মনোটোন বাউন্ডেড তুমি বলে দিতে পারলে মানে এই কন্ডিশনটা দিয়ে, 1 নম্বর কন্ডিশনটা দিয়েই বলে দেবে যে ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করেছে। কী কন্ডিশন? বাউন্ডেড হতে হবে আর পিস ওয়াইজ মনোটোন হতে হবে, বাইস এই দুটো, ওটা মেনশন করো শুধু, তাহলেই হবে। ক্লিয়ারলি f is bounded and piecewise monotone on minus pi a interval. Hence f satisfies ডিরিচলেট কন্ডিশন। ডিরিচলেট কন্ডিশন কথাগুলো বোঝো, আগের দিন আমি এই ধরনের কথা বলিনি। ডিরিচলেট কন্ডিশন যে স্যাটিসফাই করেছে সেটা আগের দিন বলিনি, তার কারণ খুব স্বাভাবিক যে ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করেছে সেটা জানতামই না, তো ডিরিচলেট কন্ডিশন বলবো কী করে? তবে যে ফাংশনগুলো নিয়েছিলাম সেটা ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করছিল, ঠিক আছে? সো পিস ওয়াইজ মনোটোন মাইনাস পাই এটা ক্লিয়ারলি, আর বাউন্ডেড তো বটেই, বাউন্ডেড ছাড়া কিছুই নেই, আপার বাউন্ড 1 আর লোয়ার বাউন্ড হচ্ছে 0। তার মানে আমি এফ এর ফুরিয়ার সিরিজ এক্সপানশন পাবোই, ঠিক আছে? দ্য ফুরিয়ার সিরিজ এক্সপানশন অফ এফ এর ফুরিয়ার সিরিজ এক্সপানশন অন মাইনাস পাই ইজ কত হবে? ইজ বলতে ইকুইভ্যালেন্ট বা ফুরিয়ার সিরিজ এক্সপানশনটা কত হবে? সেটা a0/2 সমান হবে কি না সেটা তো পরের গল্প। আর 2 নম্বর আমি দেখতে পাচ্ছি এটা সমান হওয়ার চান্স নেই, কারণ এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস আছে।
তাহলে ডিসকন্টিনিউয়াস ফাংশনগুলো সমান হবে না, কিন্তু হ্যাঁ পার্টিকুলার কোনো কোনো পয়েন্টে সমান হতে পারে। যেমন এক্সের মানটা যদি আমি মাইনাস পাই এ আর ওর ভেতরে যদি নেই ওই পয়েন্টে তো কন্টিনিউয়াস, আমি এ আর বি এর ভেতরে যদি নেই তো ওই পয়েন্টে তো কন্টিনিউয়াস, তাহলে যে পয়েন্টগুলোতে কন্টিনিউয়াস তার সঙ্গে সমান হবে। কিন্তু থ্রু আউট হোল ইন্টারভাল ফাংশন ইজ নট ইকুয়াল, মানে ফুরিয়ার সিরিজ এক্সপানশনে এফএক্স এর সঙ্গে ডাইরেক্ট সমান নয়, কারণ ডিসকন্টিনিউয়াস আছে তার জন্য। ঠিক আছে, তাহলে a0/2 সামেশন অফ an cos nx প্লাস bn sin nx, আশা করি ক্লিয়ার। হোয়ার আমাদের বলতে হবে a0গুলো কি কি, ফুরিয়ার কোএফিশিয়েন্ট। তাহলে a0 সমান সমান 1/π মাইনাস পাই থেকে পাই fx dx, জাস্ট এটা লিখে নিও, তারপরের বার না হয় ক্যালকুলেট করবে। 1/π মাইনাস পাই থেকে পাই fx ইন্টু fx এর সঙ্গে cos nx গুণ হয় cos nx dx, অ্যান্ড bnটা কত হবে, bn সমান সমান 1/π মাইনাস পাই থেকে পাই fx ইন্টু sin nx dx। ওকে, সো a0 এর মান পেয়ে গেলাম, an এর মান পেয়ে গেলাম, bn এর মান আমরা এটা পেলাম। এবার এগুলো ক্যালকুলেট করব, তো ক্যালকুলেটগুলো দেখো, ক্যালকুলেট করাগুলো খুব ইম্পর্টেন্ট। সো a0 এর মান কত হবে একটু ক্যালকুলেট করে রে। a0 এর মানটা বের করতে গেলে 1/π মাইনাস পাই থেকে পাই fx dx, কিন্তু fxটা এমন একটা ফাংশন যে ফাংশনটা প্রত্যেকটা জায়গায় একই ভ্যালু নয়, তাহলে যে যে জায়গাগুলোতে আলাদা আলাদা ভ্যালু তাকে ব্রেক করতে হবে, আর ইন্টিগ্রেবল হলে সেটা সম্ভব। তাহলে এইটুকুর মধ্যে নিয়ে নেব, এইটুকুর মধ্যে নিয়ে নেব, এইটুকুর মধ্যে নিয়ে নেব। তাহলে এটা কী করবে, 1/π মাইনাস পাই থেকে 0, তারপরে 0 থেকে 0টা এ, তারপরে এ থেকে বি, তারপরে লাস্টে হচ্ছে বি থেকে পাই, এই নিলাম। কিন্তু মাইনাস পাই থেকে এ তাদের ভ্যালুগুলো 0, আর এটা থেকে 0, তাহলে দুটোই 0 যদি হয়ে যায় এখানে 0 dx হবে, এটা 1 dx হবে, এটা 0 dx হবে। আলটিমেটলি বুঝতে পারছো 0-র ইন্টিগ্রেশন করলে 0 হয়, তাহলে 0। ঠিক আছে, এই দিকটার ইন্টিগ্রেশন করলে কত হবে, 1/π x, তার লিমিট a থেকে b, ফাইনাল কনক্লুশন হচ্ছে b মাইনাস a/π। এই হলো আমাদের a0-র মান। সো a0-র মান বের করার ফর্মুলাটা আমি পেয়ে গেলাম, না বুঝতে পারলে বলবে। এই a0 পেয়ে গেলাম, এবার চলে আসি anটা কত হবে, 1/π মাইনাস পাই থেকে পাই fx ইন্টু sin nx cos nx, fx ইন্টু cos nx dx। কিন্তু আমরা এদের টোটাল ভ্যালুটা বের করতে গেলে আমাকে এটা ব্রেক করতে হবে। সো 1/π মাইনাস পাই থেকে a হলো, তারপরে a থেকে b, তারপরে হচ্ছে তোমার b থেকে পাই, এই টার্মটাও 0, এটাও 0, কারণ fx 0 মানে তার সঙ্গে cos গুণ করলে 0ই হবে। এটা আবার 1, তাহলে এটা শুধু থাকবে cos nx dx। ঠিক, আশা করি ক্লিয়ার। 1/πটা পুরোটার মধ্যে আছে বলে এরকম লিখলাম। 1/π এই টার্মগুলো 0 হয়ে গেলে শুধু এখানে থাকছে কত, cos nx, তার মানে এটা sin nx, তার নিচে একটা n, ইন্টিগ্রেশন করছো মানে পজিটিভই হবে, তার লিমিট কত, a থেকে b। তাহলে আলটিমেট কনক্লুশন হচ্ছে sin bx bn, sin bn মাইনাস sin an, আর নিচের দিকে কত হবে, পাই n বাই n পাই। তো আমরা মোটামুটি an এর মানগুলো এমন টাইপের পেয়ে গেলাম, an এটা পেয়ে গেলাম, আর a0 পেয়ে গেছে। এবার bn দরকার কিচ্ছু না, এগুলো শুধু ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, ক্যালকুলেশন করতে গিয়ে যদি মাথা গরম হয়ে যায়, এত বড় স্যার আমি করব না, আমি ফেল করব, তো ভালো আমি করব না, তাহলে আর পারবে না। খুব কুল মানে মাথা ঠান্ডা করে আস্তে আস্তে করে এগোতে হবে, টাইম লাগুক। এমন ভাববে যে আমি একটাই অঙ্ক করব, বাড়িতে ওই একটা অঙ্ক করেছি সেই স্যাটিসফ্যাকশন নিয়ে বাড়ি ফিরবো, আমি যে চলবে, অসুবিধা কিছু নেই, বেশি না করে একটাই করব, অসুবিধা কী। এখানে কত হবে, a থেকে b, তারপরে আবার b থেকে পাই, এটাও 0, এটাও 0, শুধু এখানে থাকবে sin nx। ওকে, নেক্সট চলে আসো, সাইনের ইন্টিগ্রেশন করলে cos হয়, কিন্তু সাইনের ইন্টিগ্রেশন করলে cos হলে একটা মাইনাস হয়, মাইনাস নিয়ে cos nx, আর নিচের দিকে একটা n, তার লিমিট কত, a থেকে b। আলটিমেট কনক্লুশন কি পাচ্ছ, 1/, এখানে পাই n বাই n পাই, আর এখানে থাকছে তোমার cos, আগে bটা নাও, তাহলে bn মাইনাস সাইন কত হবে, an
সাইন কেন লিখছি, কসই লিখছি, এটা কস এন। সো আমরা এন এর মান পেয়ে গেলাম, বিএন এর মান পেয়ে গেলাম, A0 মান পেয়ে গেছি, অলমোস্ট ডান। এখানে আমার এটা বি, এ থেকে বি, এটা ভুল হয়েছে, এ হবে, এটা বি হবে, মাইনাসটাকে ভেতরে ঢুকে দিলাম, ঠিক আছে। সো আমরা মোটামুটি একটা জায়গা পর্যন্ত পেয়ে গেলাম। এবার এদের মানগুলো বসাবো। তাহলে দেয়ার ফর ফাইনাল কনক্লুশন শোনো, এফ এক্স সেটা যে ইকুইভ্যালেন্স টু হবে সেটা কত, বি মাইনাস এ বাই টু, আর লিখবো না A0 ফে0, কারণ বি মাইনাস এ বাই টু নয়, বি মাইনাস এ বাই পাই প্লাস সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, n এর জায়গায় 2 পাই হবে তো, আচ্ছা একটা 2 আছে, হ্যাঁ 2 আছে, একটা 2 পাই, ঠিক, একটা 2 তো এমনিতেই ছিল তাই না, পাই বাই টু, সরি দিস 1/2, আর an এর জায়গা মান বসাবো, bn এর জায়গা মান বসাবো। an মানে কত, an মানে হচ্ছে দিস 1, এটার জায়গায় মান বসাচ্ছি, বোঝো, সাইন bn সাইন n তার সঙ্গে একটা cos nx খুব সম্ভবত, আর নিচের দিকটাতে পাই এর হলো, প্লাস কি হবে, এটা হবে তোমার cos n মাইনাস cos bn, বুঝলে, cos n মাইনাস cos bn, তার সঙ্গে আবার থাকবে খুব সম্ভবত সাইন nx, আর নিচের দিকে কত থাকবে, পাই এর, দুটোর ক্ষেত্রে কিন্তু সেমটা। তাহলে এই হলো আমাদের ফুরিয়ার সিরিজ এক্সপানশন অফ এফ এক্স। এবার ইকুয়াল হবে কি না সেই সব জায়গাগুলো তো পরের গল্প, আপাতত আমরা এফ এর মানটা এরকম লিখতে পেরেছি কিনা দেখে নিলাম, হয়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এখন পর্যন্ত কোনো অসুবিধা নেই। ক্যালকুলেশন করে একটু যদি সহজ করা যায় চেষ্টা করছি, তাহলে বি মাইনাস এ বাই 2 পাই প্লাস সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি 1 বাই n পাই, ওর পাই এনটা কমন নিলাম। আচ্ছা, পাই এন কমন নেওয়ার পর দেখো তো কিছু কেটে ফেটে যাওয়ার চান্স আছে, আমি বলছি না, এখানে কাটার কোনো চান্স নেই, এটা কোনো চান্স নেই, তবু আমি একটু লিখছি সাইন bn cos nx মাইনাস সাইন an cos nx প্লাস cos an sin nx মাইনাস cos bn sin nx। সো এই হলো আমার ফুরিয়ার সিরিজ এক্সপানশন, ব্যাস, কোথায়, মাইনাস পাই থেকে পাই এর মধ্যে ফুরিয়ার সিরিজ এক্সপানশন। তার মানে ফার্স্ট অ্যান্সার হয়ে গেছে, কিছু কাটলো, এটা যদি না কাটে তাহলে এটাই রেখে দিতে পারো, বেকার এখানে গুণ করার কোনো দরকার নেই, গুণ করতে গিয়ে বরঞ্চ আরও লেন্দি হয়ে গেছে, কিছু কাটছে না। বলো, যখন ফাংশনটা ডিফাইন করা হয়েছিল তখন পাই আর মাইনাস পাইটা ক্লোজড ইন্টারভ্যালে নেওয়া হয়নি। আচ্ছা, এইখানে ক্লোজড ইন্টারভ্যালে নেওয়া হয়নি না, তাহলে ওটা একটা কথা লিখতে হতো, ওখানে ভুলে গেছিলাম আমি, ক্লোজড ইন্টারভ্যাল নিয়ে নিয়েছিলাম, নেইনি না। আচ্ছা, তাহলে এইখানে একটা কথা বলতে হবে যে আমার সুবিধার জন্য মাইনাস পাই আর পাই পয়েন্টে আমরা ফাংশনটাকে ডিফাইন করে নেব। তো সেটা কেমন ডিফাইন করব না, মাইনাস পাই পয়েন্টে ফাংশনটাকে জিরোই বলবো, আর পাই পয়েন্টে ফাংশনটাকে জিরো বলবো, ঠিক আছে। তো ওটা একটু বলে নিলে ভালো হতো, মানে কনভেনিয়েন্সের জন্য আমি ডিফাইন করছি। we defined fx equals to 0 at x equals to plus minus pi, বুঝলে, x equals to plus minus pi for convenience, কথাটি লিখতে পারো, for convenience, আমার সুবিধার জন্য আমি x equals to plus minus পাইতে আমি ডিফাইন করে দিলাম। যদি বলো কেন, তার উত্তর এখানে আছে, কারণ আমরা
পাওয়ার সিরিজ এক্সপানশন যেটা বের করি সেটা ক্লোজড অ্যান্ড বাউন্ডারি ইন্টারভ্যালের মধ্যে বের করি। তাহলে তার জন্য আমরা ফর কনভেনিয়েন্সের জন্য ওটা ডিফাইন করে দিলাম। এই কথাটি আমার লেখা উচিত ছিল, আমি ভুলে গেছিলাম, এখানে খেয়ালে করিনি, এটাতে আমি ডিফাইন করে দিলাম। এবার তুমি বলতে পারো যে স্যার জিরো নেবো কেন? আমি বলছি যা খুশি নাও, যা খুশি নাও, নো প্রবলেম। তোমার মনে হলো যে আমি পাই পয়েন্টের ভ্যালুটা 1 নেব, মাইনাস পাই পয়েন্টের ভ্যালুটা 7 নেবো, আমি যে কোনো অসুবিধা নেই, কারণ ফাইনালি অ্যাট এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস পাইতে ফাংশনের ভ্যালু তো আমি পাই পয়েন্ট ডাইরেক্ট বসিয়ে বের করবো না, মাইনাস পাই পয়েন্ট ডাইরেক্ট বেশি বের করবো না, আমরা তো সেই মাইনাস পাই প্লাস 0 করবো, পাই মাইনাস 0 করবো। তাহলে ওই দিক দিয়ে যদি ভ্যালু বের করো তাহলে সেই ভ্যালুটা আমার 0ই আসবে। কিন্তু আমি এটা সুবিধা কী হবে, যদি 0 নিয়ে নাও তাহলে কী হবে, এখানে ডাইরেক্ট ইকুয়াল দিয়ে দিলেও আমার কিছু এসে যায় না, কারণ সত্যি সত্যি ওই পয়েন্টগুলোতে 0 ভ্যালু আছে। তো যেহেতু আমাদের ওখানে ইকুয়াল আছে তার জন্য এরকম নিতে পারো। এটা একটা টেকনিক, এটা বলা উচিত ছিল, ভুলে গেছিলাম। ওকে, এবার শোনো সমস্যাগুলো কোথায়। যদি ফুরিয়ার সিরিজ এক্সপানশন পর্যন্ত বের করতে বলে, আমি বলছি গল্প শেষ। কিন্তু যেহেতু আবার সাম অফ দ্য সিরিজ বের করতে বলেছে, এ পয়েন্টে তার ভ্যালু কত হবে সেটা বের করতে বলেছে, মানে 4π + a, তার মানে তোমাকে ওই এ পয়েন্ট ওখানে বসাতে হবে বা 4π + a বসাতে হবে। তাহলে তার মানে এ পয়েন্ট বসানোর পর এটা ক্যালকুলেশনটা সহজ হবে। এবার তারপরে ডিডিউস দ্যাট যখন বলেছে, তার মানে কিছু একটা পয়েন্ট বসানোর পর এটা ডিডিউস যখন করতে বলেছে, তাহলে নিশ্চয়ই ওই ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে পয়েন্টটা বসানোর পর। এবার পয়েন্ট বসানোর পর ক্যালকুলেশন ইজি করার জন্য আমরা আরেকটা কাজ করে নিতে পারি, যে এইগুলো ট্রিগোনোমেট্রিক ফাংশানের সাইনের যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলোকে ইউটিলাইজ করে আমরা ক্যালকুলেট করছি। দেখো কি হবে, b - a/2π প্লাস সামেশান n = 1 to ∞ 1/πn, আর এটাকে আমরা লিখতে পারি সাইনের সঙ্গে b যেটা আছে, তাহলে সাইন দিস ওয়ান আর লাস্ট টার্ম, এই দুটো টার্মের দিকে তাকাও, এটা হয়ে যাবে সাইন দিয়ে শুরু যেহেতু, আর ওদিকেটা লাস্ট, তাহলে bn, তাহলে bn - nx হবে। ঠিক বলছি কিনা দেখো দেখি সাইনের। আচ্ছা, এটাও তো আমার সাইনই হচ্ছে, তাহলে এখানে আমাদের হয়ে যাবে সাইন দিয়ে শুরু, তাহলে প্লাস যদি লিখতাম তাহলে সাইন এটা nx মাইনাস এ, তার মানে এটা nx মাইনাস an। বাহ, সহজ একটা ফর্মুলা তো। বলো এটা বুঝতে পারছো কিনা? ফুরিয়ার সিরিজ এক্সপানশন এটা ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এটাই দুটো টার্ম থেকে, ওই দুটো টার্ম থেকে আমি একটা নিলাম, এই দুটো টার্ম থেকে একটা নিলাম, এই পর্যন্ত এটা ঠিক আছে কিনা? ঠিক তো? ক্যালকুলেশনটা ঠিক আছে তো? কারণ এর পরের কেসটা এবার তাকাও, শোনো, সিন্স পরের পার্টটা, সিন্স f is periodic function with period 2π, যেহেতু পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড 2π, তাহলে therefore f of 4π + a আর f of a একই জিনিস, f of 4π + a আর f of a একই জিনিস। নাহলে আরেকটা লাইন তুমি লিখতে পারো যে এটাকে 2π + a করে দিলে আর তারপরে f of আবার a করে দিলে। তার মানে আমাদের ভ্যালু যেহেতু x = 4π + a তে বের করতে বলেছে, তাহলে a তে বের করব ভ্যালুটা কোন পয়েন্টে, 4π + a, কিন্তু a তে বের করা যাবে। এবার যদি জিজ্ঞাসা করো না আমি 4π + a তেই বসাবো, আমি সম্ভব নয়, ফাংশন ইজ নট ডিফাইন অন দিস পয়েন্ট। কেন? ফাংশন শুধু -π এর মধ্যে ডিফাইন, তাহলে -π এর মধ্যে ডিফাইন মানে কি, পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড 2π বলার জন্য এই ফাংশনটাকে আমি আস্তে আস্তে করে এ পয়েন্টের দিকে নিয়ে যেতে পারি। সাইন কসে আছে তো, সাইন কসগুলো পিরিয়ডিক ফাংশন জন্য এটা অ্যাডভান্টেজ পাচ্ছি, সাইন কস দিয়ে যেহেতু ভ্যালুটা আছে। তাহলে এটা 2π + a, পরের বার আমি ডাইরেক্ট a বললাম, তাহলে এ পয়েন্টে ভ্যালু বের করবো। এবার তুমি বলবে তাহলে এ পয়েন্ট ভ্যালু পুট করে দেবো, পুট বোথ সাইড x = a, আমি না পুট করা যাবে না। পুট তখনই করা যেত যদি এ পয়েন্টে
ফাংশনটা কন্টিনিউয়াস হতো। এ পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট যখন নিচ্ছি তখন 0 আসছে, আর রাইট হ্যান্ড লিমিট যখন নিচ্ছি 1 আসছে। সো এ পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস যদি হয় তার সাম ফাংশনটা কার সঙ্গে সমান হবে? এই 2 নম্বরটার সঙ্গে সমান হবে। 1 নম্বরটা ইউজ করা যাচ্ছে না, কারণ কন্টিনিউয়াস যদি হয়ে যেত দেন একদম ডাইরেক্ট পুট x = a, কিন্তু এখানে এটা আর বের করা যাচ্ছে না। তাহলে পরের লাইনটাতে আমরা ক্যালকুলেশনটা কি করছি শোনো। সিন্স f is discontinuous at x = a but both f of a minus 0 and f of a plus 0 exist, যেহেতু এর লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটোই এক্সিস্ট, কিন্তু এ পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। তাহলে দেয়ারফর আমরা বলতে পারি সাম অফ দ্য সিরিজের সামটা কি হবে? সাম অফ দ্য ফুরিয়ার সিরিজ বলি at x = a is equal to, কার সঙ্গে ইকুয়াল হবে? কেউ একজন ইকুয়াল হয়ে যাবে f of a minus 0 f of a plus 0 by 2, তার সঙ্গে ইকুয়াল হবে। আবার থিওরেমটাকে মনে করাচ্ছি, যদি এই দুটো পয়েন্টে ভ্যালুগুলো এক্সিস্ট না করতো, এটা আর এটা, তাহলে কিন্তু কনক্লুশনটা আনতে পারতাম না। কিন্তু যেহেতু লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বোথ আর এক্সিস্ট, তাহলে ওই পয়েন্টে তার ফুরিয়ার সিরিজটা কার সঙ্গে ইকুয়াল হবে? এর সঙ্গে ইকুয়াল হবে। তাহলে এটার সঙ্গে ইকুয়াল হবে মানে দিস ওয়ান। কিন্তু আমার মজার বিষয় হচ্ছে এই টার্মটা মানে কি? f of a minus 0। চলো f of a minus 0 কি ফাংশন থেকে আমরা আনবো। যখন এর দিকে যাচ্ছ, লেফটের দিক দিয়ে এতে যাচ্ছ, 0 হবে, ঠিক। আবার রাইটের দিক দিয়ে যখন এতে আসে তখন 1 হবে। তাহলে 0 + 1/2, তাহলে মনে রেখো এটা 1/2 সঙ্গে সমান। তাহলে x = a পয়েন্টে তার ভ্যালুটা হচ্ছে 1/2 সঙ্গে সমান। মানে এখানে আরেকটা কথা লিখতে পারতে যে সাম অফ দ্য সিরিজ at x = 4π + a, দ্যাট ইজ অ্যাট x = a, কারণ 4π + a আর a পয়েন্টের ভ্যালুগুলো যেহেতু ইকুয়াল, সেই কারণে আমি a পয়েন্টও লিখতে পারি। তাহলে এটা 1/2 হয়ে গেল। এবার 1/2 সঙ্গে এইদিকে ইকুয়াল হচ্ছে, তাহলে আমরা ফাইনাল কনক্লুশন হচ্ছে at x = 4π + a or x = a তে আমরা ফুরিয়ার সিরিজের মানটা কার সঙ্গে সমান পাচ্ছি? কথা বোঝো আগে। f of x গুলো ইকুইভ্যালেন্স ছিল a0/2 প্লাস সামেশন অফ দিস ওয়ান এর সঙ্গে ইকুয়াল ছিল, কিন্তু এ পয়েন্টে কন্টিনিউয়াস যেহেতু নয় তাহলে এটা ইকুয়াল লেখা যাবে না। তাহলে এখানে ইকুয়াল যদি লিখতে হয় তাহলে তোমাকে এখানে লিখতে হবে f of a minus 0 plus f of a plus 0/2 লিখলাম, তারপরে তো ইকুয়াল লিখতে পারবো। কিন্তু এদের ভ্যালু তো আমার জানা হয়ে গেছে 1/2, তাহলে 1/2 সঙ্গে কে ইকুয়াল হবে? ফুরিয়ার সিরিজের মানটা ইকুয়াল হবে। ফুরিয়ার সিরিজ যখন বের করে নিয়েছি তাহলে সেই মানটা ইকুয়াল হবে, তার মানে এটা ইকুয়াল হবে। তাহলে এটা ইকুয়াল হবে at x = a, তাহলে জাস্ট x এর জায়গায় a বসাবে, x এর জায়গায় a বসিয়ে এটা ইকুয়াল করে দেবে। কি পাবে এখানে? b minus a/2π প্লাস সামেশন n = 1 to infinity 1/nπ, আর x এর জায়গায় a বসাবে, x এর জায়গায় বসাবে মানে এখানে a বসবে আর এখানে a বসবে। তাহলে সাইন nb মাইনাস na হলো মাইনাস না প্লাস সাইন x এর জায়গায়, তাহলে x সাইন na মাইনাস, ও বাহ, তাহলে সাইন na মাইনাস na, এ বসাচ্ছ মানে na, তাহলে এটা কেটে গিয়ে 0 হয়ে গেছে। গুড। তাহলে আলটিমেট কনক্লুশন কি পাচ্ছ? 1/2 b minus a/2π। আচ্ছা, এখানে যে পাইটা আছে সেই পাইটা বাইরে বের করে নেওয়া যেতে পারে, বাইরে বের করে নিলাম। n = 1 to infinity, এই টার্মটা 0, সাইন 0 0, তাহলে সাইন b minus a, এখানে n, নিচের দিকে একটা n আসছে। আলটিমেট কনক্লুশন আমরা টানবো দেয়ারফর এই টার্মটা আমার দরকার। কোনটা প্লাস ছিল বলো তো?
minus a by 2 pi plus তো summation b minus a by ও এটা প্লাস ছিল না, ওকে ওকে সরি সরি সরি, এটা প্লাস ছিল, ঠিক ঠিক ঠিক। তাহলে b মাইনাস a বাই 2 পাই, এখানে এটা 1 বাই পাই, ঠিক ঠিক একদম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখে নাও, সাইন b মাইনাস a n বাই n 1 বাই পাই এখানে যেমন থাকলো সমান সমান 1 বাই 2 মাইনাস b মাইনাস a বাই 2 পাই, ঠিক। তারপরে লাইনটাতে সাইন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি সাইন b মাইনাস a বাই n, নিচের দিকে n, এবার এই টার্মটা ওইদিকে নিয়ে চলে যাও, পাইটা কেটে যাবে, তাহলে 2 থাকবে, পাই মাইনাস b প্লাস a, আমি জানি এটাই অ্যান্সার মনে হচ্ছে। তাহলে ডিডিউস দ্যাট, দেখো সাম অফ দ্য সিরিজ অ্যাট x ইকুয়ালস টু, ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ অ্যাট x ইকুয়ালস টু দিস ওয়ান। তাহলে এই পয়েন্টে সাম অফ দ্য সিরিজ কত আসলো বলো দেখি, 1/2। এই পয়েন্টে 1/2 সাম, এটার একটা অ্যান্সার হয়ে গেল। তারপরে বলছে যে n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি সাইন, এখানে n আছে, তাহলে সাইন n ইন্টু বি মাইনাস এ বাই n, এর মানটা এটা হবে। তার মানে ডিডিউস পার্টটাতে কি হচ্ছে, এ পয়েন্টের সামটা তুমি বের করে নিলে, এবার যেহেতু এ পয়েন্টের সাম লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে, তাহলে তার সঙ্গে ফুরিয়ার সিরিজটা একদম ইকুয়াল হয়ে যাবে। ওই ইকুয়ালটা ক্যালকুলেট করতে গিয়ে আমরা এমন রেজাল্ট পেলাম। আমি কতগুলো কথা বলছি আবার, সাম অফ দ্য ফুরিয়ার সিরিজ অ্যাট দিস ওয়ান, এটা 1/2, এটা অ্যান্সার হয়ে গেল। কিন্তু ওই পয়েন্টে যেহেতু এটার সঙ্গে সমান হয়, তাহলে এটা আর এটা সমান হবে, সমান করে দিলাম, সমান করে দিয়ে ক্যালকুলেট করে করে আমরা এমন পেলাম। এটা দারুণ ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এই প্রবলেমটা পরীক্ষায় আসে, ভেরি 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 ইম্পর্টেন্ট। যদি বুঝতে না পারো বলো, যে যে জায়গাগুলো কভার করার চেষ্টা করছি সব জায়গাগুলো মোটামুটি বলেছি। কেউ যদি বলো যে চ্যাপ্টারে আর কিছু আছে, আমি নেই, এবার শুধু নিজে নিজে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। ডাউট থাকলে, কোয়ারি থাকলে বলো, যে স্যার এই জায়গাগুলো কোথাও কোনো জায়গা থাকলে বলো, তারপরে আমি আমার মতো করে বলছি। হ্যাঁ বলো বলো। স্যার সাইন b মাইনাস a n আছে, কোশ্চেনে তো n টা ছিল না। n আছে, n আছে, n ছিল, আমি ওটা দেখলাম তো, নেই n, ঠিক আছে, সাইনের সঙ্গে n ঢুকে গেছে মনে হচ্ছে নাকি। আচ্ছা, আর কারো কোনো কোয়েরি? স্যার বলছি যে যখন ওই মাইনাস পাই আর পাইতে ডিফাইন করা থাকবে না, ডিফাইন করে নিতে হচ্ছে, তখন দুটোতে তো একই ভ্যালু নিতে হবে, কারণ 2 পাই তো পিরিয়ডিক বলে দিয়েছে। হ্যাঁ, মানে দুটো পয়েন্টে ভ্যালু একই হবে, একই হবে। এবার একই তুমি নিলে ভালো হয়, সেটা ঠিক। তা ও বলছে যে 0 নিব, তাহলে দুটোই সেম নেবো। আমি হ্যাঁ তাই না, পিরিয়ডিক যেহেতু ওই পয়েন্টের ভ্যালু ইকুয়াল হবে। কিন্তু ওই পয়েন্টের ভ্যালু যদি জিজ্ঞাসা করতো, ধরো এই সেম অঙ্কের ক্ষেত্রে বলতো যে অ্যাট x ইকুয়ালস টু পাই, অ্যাট x ইকুয়ালস টু পাই ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ অফ দিস ফুরিয়ার সিরিজ। তাহলে x ইকুয়ালস টু পাইতে তার সাম কত হবে সেটা বল, আর প্লাস মাইনাস পাইতে সাম কত হবে, আমি যে একই কথা, সেটা হবে f অফ পাই প্লাস 0 বাই 2 প্লাস সরি বাই 2 লিখছিল, প্লাস f অফ পাই প্লাস 0 আর পাই মাইনাস 0 হলো বাই 2, এটা হবে তার সামটা। এবার চলে আসো, f অফ পাই পয়েন্টে যে 0 ডিফাইন করেছিল সেটা কিন্তু আলটিমেটলি কাজে লাগছে না। আমার কি হচ্ছে, এইখানে কি আছে সেটা কাজে লাগছে। এবার মাইনাস ওই দিক দিয়ে আসলে 0ই আসবে, তাহলে উপরে 0, আর এই দিক দিয়ে যদি যাও, এই দিক দিয়ে পাইতে যাও, তাহলে 0 আসবে, তাহলে প্লাস 0 বাই 2, তাহলে পার্টিকুলারলি এখানে সেম ভ্যালু আসলো। তার মানে ওই পয়েন্টে ভ্যালুটা আমার সেম আসলো। কোথায় কথা বলছি যে সেম জিনিসই আছে, কিন্তু এই জায়গায় ডিফাইন করা আছে 2, বুঝলে? তুমি তোমার মতো করে এখানে ভ্যালুটা তুমি কত পেয়ে গেলে, যে f অফ x এর মানটা 0 তুমি ডিফাইন করেছো, তাহলে কি প্লাস মাইনাস পাই পয়েন্টে ভ্যালুটা 0ই হবে? আমি না, এখানে যা ডিফাইন করা আছে সেটা হবে। তাহলে এখানে এই জায়গাটাতে 2 বসবে, 2 বসলে এটা 1 আসবে। তার মানে যতই তুমি এখানে 0 ডিফাইন করো না কেন, যখন ফাইনালি ভ্যালু বের করব তখন সেই আমার 1ই আসবে। ঠিক, এবার বলতে পারো যে এই পয়েন্টে ভ্যালু তো সমান হওয়ার কথা। আমি যে হ্যাঁ সমান হচ্ছে না, তো আমি তো পাই পয়েন্টে ডাইরেক্ট ভ্যালু নেইনি, আমি তো পাইয়ের আগের পয়েন্টে নিয়েছি, তাহলে সেটা সমান নাও হতে পারে।
এরকম অনেক এক্সাম্পল আছে যে প্রথম দিকে অন্য ভ্যালু, দ্বিতীয় দিকে অন্য ভ্যালু হতে পারে, না হওয়ার কিছু নেই। তো এটা কনভেনিয়েন্সের জন্য আমি ডিফাইন করলাম, ঠিক আছে? সব বইতেই মোটামুটি লেখা আছে, তবে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে লেখার প্যাটার্ন, লেখার স্টাইল মোটামুটি এটা ফলো করবে। যদি কখনো মনোটন, পিসওয়াইজ মনোটন বাউন্ডেড না দেখাতে পারো, খুঁজে পাচ্ছ না, বুঝতে পারছো না, তাহলে সেক্ষেত্রে আমি বলবো ক্লিয়ারলি পিসওয়াইজ মনোটন অন্তত বলো। তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবে। আগের দিনের অঙ্কগুলো আমরা ভাবাচ্ছি একটু। f(x) = x² + x, এই ফাংশনটাও তো ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। তো ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করতে গেলে পিসওয়াইজ মনোটন হচ্ছে কিনা চেক করে নিই। কী করে চেক করব পিসওয়াইজ মনোটন কিনা? কারণ এটা কিন্তু মিক্সড আছে, মিক্সড থাকলে কিন্তু পিসওয়াইজ মনোটন হবে। এবার কী করে চেক করবে? কিচ্ছু না, ডেরিভেটিভ করো। ডেরিভেটিভ করলে এটা 2x + 1 হবে। এটা তোমাকে ইনডাইরেক্টলি বলছি f(x) এর মান যদি >0 হয়, তাহলে x এর মান >1/2 হবে। বুঝতে পারছো? তার মানে কোনো একটা জায়গায় -1/2 ধরো আছে, -1/2 ধরো এটা আছে, তাহলে -1/2 থেকে পাই পর্যন্ত f ইজ মনোটন ইনক্রিজিং, বা তুমি বলতে পারো স্ট্রিক্টলি ইনক্রিজিং অন কোথায়? -1/2 থেকে পাই পর্যন্ত হলো। এবার f'(x)টা যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে এটার মান আবার x লেস -1/2 হবে। তাহলে এখানে আবার বলবো f ইজ মনোটন ডিক্রিজিং অন -পাই থেকে -1/2। তাহলে কি বোঝা গেল বলো দেখি? এই সাব ইন্টারভ্যালের মধ্যে -পাই একটা পাই, ঠিক তো? আচ্ছা, এর ভেতরেই কোথাও না কোথাও -1/2 আছে। আমার কোশ্চেন হচ্ছে এইটুকু জায়গায় মনোটন ডিক্রিজিং, এইটুকু জায়গায় মনোটন ইনক্রিজিং, তাহলে এটা পিসওয়াইজ মনোটন। তাহলে কখনো কখনো পিসওয়াইজ মনোটন ডিরিচলেট কন্ডিশন দেখাতে গেলে তোমাকে এইভাবে হয়তো ফলো করতে হচ্ছে। যদি এটা না মনে থাকে বা না বুঝতে পারো, অ্যাটলিস্ট বলে দাও ক্লিয়ারলি ফাংশন ইজ পিসওয়াইজ মনোটন, অন্তত ক্লিয়ারলি বলে দাও। দিয়ে ডিরিচলেট কন্ডিশনটা যখন তুমি স্যাটিসফাই করিয়ে দিলে, তারপরে অঙ্কটাকে এইভাবে করে অ্যাপ্রোচ করো। প্রবলেম পেরে যাবে লাস্টের দিকে, ডিডিউস পার্টগুলোতে তোমাদের সমস্যা করতে পারে। তো ডিডিউস পার্টগুলো আমি বোঝানোর চেষ্টা করছি, ট্রাইও করছি যে ডিডিউস পার্টগুলো কী করে করব, সবই মোটামুটি বলে দিলাম, ঠিক আছে? চলো ধরো হঠাৎ করে এটা মনেই পড়লো যে ডিডিউস পার্টে এই অঙ্কটা নিয়ে একটু আলোচনা করছি। আগের দিন যেহেতু তোমরা এটা করেছো, তাহলে আমার সুবিধা হবে বলতে। শো দ্যাট Fourier series for the function f(x) = x², x belongs to -পাই থেকে পাই, is Fourier series for the function this one is π² / 3 plus 4 into summation n equals to 1 to infinity -1 to the power n cos nx, আর নিচের দিকটা হচ্ছে n²। এই পর্যন্ত ফুরিয়ার সিরিজ বের করতে বললো। তারপরে বলছে হেন্স ডিডিউস দ্যাট, মানে এখান থেকে তুমি ফর্মুলাগুলো স্টাবলিশ করো। 1 নম্বর ফর্মুলা বলছে, বলো তো 1 + 1/2² 1/3² 1/4² বলছে এটা সিরিজ, এটা কনভার্জেন্ট। নিশ্চয়ই তোমরা জানো এটা পি সিরিজ, পি এর মান 2, এটা কনভার্জেন্ট। বলছে এটা কনভার্স করলে কোথায় কনভার্স করবে এটা ডিডিউস করো, এটা বের করো। 2 নম্বর বলছে, অনেক সময় এটা এরকম লেখা থাকে, দ্যাট ইজ summation n equals to 1 to infinity 1/n² এর মান π²/6 তুমি বের করো। আর মনে রেখো এই ফর্মুলাটা আমরা মুখস্থ রাখবো, বিশেষ করে যারা জ্যাম পড়ছো তারা জানবে যে এইগুলো স্ট্যান্ডার্ড ফর্মুলা। এদের যদি সাম বের করতে বলে তাহলে এর সামটা দিস ওয়ান, বাই সেটা মনে রাখবে। জ্যামে যেহেতু আমরা এই ধরনের কোশ্চেন পেয়েছি, সিরিজে দেখেছো তো নিশ্চয়ই, সাম অফ দ্য সিরিজ, তো এটা তোমাকে মনে রাখতে হবে। এবার চলে আসো 2 নম্বর ডিডাকশনে কি আছে, যে আচ্ছা যদি আমি প্লাস মাইনাস মিশিয়ে নিতাম, তার মানে 1 - 1/2² + 1/3² - 1/4²
প্লাস 1/5 আমি যে এই টার্মটা আবার পাই স্কোয়ার বাই 12 হবে, তার মানে অর্ধেক টার্ম যেন কমে যাবে, মানে দ্যাট ইজ তুমি লিখতে পারতে সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি -1 টু দি পাওয়ার n মাইনাস 1, আর নিচের দিকে হচ্ছে n স্কোয়ার, বলছে এদের ভ্যালুগুলো হবে পাই স্কোয়ার বাই 12 হলো। 3 নম্বর আরেকটা রেজাল্ট দেখতে পাচ্ছি, সেটা কি, যদি আমরা অড টার্মগুলোর সাম করতাম, ইভেন টার্মগুলো নয়, তাহলে অড টার্মগুলোর সাম করলে, স্কোয়ারের সাম করলে আমরা কি পেয়ে যাব 1/5 1/7 আমি বলছি এদের টার্মটার ভ্যালু আবার হবে পাই স্কোয়ার বাই 8। তাহলে ডিডাকশন পার্টগুলো কতটা ইম্পর্টেন্ট হতে পারে খেয়াল করো, যেগুলো ফুরিয়ার সিরিজ থেকে যেন প্রমাণ করা যাচ্ছে। তবে একটাই কথা বলা, সেটা যে সবসময় এই ফাংশন থেকেই নিতে হবে এমন কোনো কথা নেই, তার মানে এর ফুরিয়ার সিরিজ এক্সপানশন বের করেই যে এটা ডিডিউস করতে হবে এমন কোনো কথা নয়। হতে পারে আরও কমপ্লিকেটেড টাইপের কোনো টার্ম আছে, তার ক্ষেত্রে বের করা আমি যে একই রকম গল্প আসবে, বের করা যাবে, মানে অন্য জায়গা থেকেও বের করা যাবে। আমরা যেমন ফুরিয়ার সিরিজ এক্সপানশন এক্স স্কোয়ারের জন্য বের করে নিয়েছি, এক্সের জন্য বের করেছি, এক্স স্কোয়ারের জন্য বের করেছি, এক্স কিউব প্লাস 1-এর জন্য বের করেছি, তাহলে এক্স স্কোয়ারের জন্য তো খুব ইজি হবে, বুঝতে পারছো। এটা আর বের করছে না, ফুরিয়ার সিরিজটা আর বের করছে না। আমি বরঞ্চ ডিডিউস পার্টগুলো তোমাদের প্রুভ করে দিচ্ছি, সত্যি সত্যি এখান থেকে ফলো করে। মনে রেখো, ডিডিউস পার্ট প্রুভ করতে গেলে ফুরিয়ার ডিরিচলেট থিওরামটা অ্যাপ্লাই করতে হবে, কখন কখন ইকুয়াল করব। আচ্ছা একটা কথা, এই ফাংশনটা কন্টিনিউয়াস, f(x = x²) কন্টিনিউয়াস ফাংশনের সঙ্গে তো সবসময় ইকুয়াল হবে। গুড, কন্টিনিউয়াসে যদি ইকুয়াল হয়ে যায় তাহলে ডাইরেক্ট পয়েন্ট বসিয়ে দেবো। কোন পয়েন্ট বসালে এই ভ্যালুগুলো আসবে, গল্প শেষ, জাস্ট পয়েন্ট বসাবো, কারণ ফাংশন যেহেতু কন্টিনিউয়াস তার জন্য ইকুয়াল হয়ে যাবে। ঠিক তো, ক্লিয়ার হয়েছে? আচ্ছা আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করবে এই অঙ্কটার জন্য বলার দরকার নেই, আমি ইয়েস বলা উচিত। তাহলে কী করে তুমি বলবে, বুঝবে কী করে? আমি যেটা তো প্যারাবোলা, এই প্যারাবোলাটার ছবি যদি আঁকতে বলো তাহলে সেই ছবিটা তো কতটা এরকম টাইপের দেখতে হবে। তাহলে এই প্যারাবোলার -π থেকে 0 মনোটোন ডিক্রিজিং, আর 0 থেকে পাই মনোটোন ইনক্রিজিং, সো পিস ওয়াইজ মনোটোন হয়ে গেল। বাউন্ডেড তো অবশ্যই, ম্যাক্সিমাম কত হবে π², মিনিমাম কত হবে 0, তাহলে π² আর 0-র মধ্যে যেহেতু আছে তাহলে কি বলবে, ফাংশন ইজ বাউন্ডেড, আপার বাউন্ড বিং π², 0 হচ্ছে লোয়ার বাউন্ড, 0 লোয়ার বাউন্ড, 0 -π নয়, 0 লোয়ার বাউন্ড, অ্যান্ড অলসো -π to 0 -π0 interval function is monotone decreasing, 0 to π monotone increasing, hence function is পিসওয়াইজ মনোটোন। আর নাহলে তুমি কী করবে, ডেরিভেটিভ করো, চেক করতে পারো, f(x = x²), এদের যদি আমি ডেরিভেটিভ f'(x) করি তাহলে 2x আসবে, গ্রেটার 0 হলে ইনক্রিজিং আর লেস 0 হলে ডিক্রিজিং। গ্রেটার 0 মানে x এর মান 0 থেকে বড়, 0 থেকে বড় মানে 0 আর π এর কথা বলা হচ্ছে, 0 থেকে ছোট মানে -π আর 0-র কথা বলা হচ্ছে, তাহলে 0 আর π এর মধ্যে ইনক্রিজিং, -π আর 0-র মধ্যে ডিক্রিজিং, সো পিসওয়াইজ মনোটোন হয়ে গেল। এগুলো এনি হাউ তুমি অন্তত মেনশন করো। দেখো এগুলো লেখার স্টাইল, তো লেখার স্টাইলটা না যদি তোমার অভ্যেস ভালো না থাকে তুমি পরীক্ষার সময় ঠিকঠাক লিখতে পারবে না। অভ্যেস ভালো মানে কি, আমরা সাধারণত কী করি, শুধু এক্সপ্রেশনগুলো লিখছি আর টুকটাক ছোটো ছোটো করে লিখছি, আর তোমাদের হয়তো সব খাতাগুলোই রাফ খাতা, তার মানে এটা অভ্যেসটা খুব খারাপ। কিছু কিছু খাতা ফ্রেশ দরকার, ফ্রেশ মানে অ্যাটলিস্ট কোনো একটা চ্যাপ্টার 40টা অঙ্ক আছে, 2টো অঙ্ক অন্তত ফ্রেশ করে লেখো, ওই প্যাটার্নটা পরীক্ষার সময় লিখবো, এই মেন্টালিটিটা থাকা উচিত। কোনো অঙ্কই ফ্রেশ করে লেখো না, আর প্রত্যেকবার জিজ্ঞাসা করলেই বলো যে পরীক্ষার সময় ঠিক করে লিখবো, পরীক্ষার সময় ঠিক করে লিখবো। মানুষ অভ্যেসের দাস, মানুষকে যেভাবে তুমি অভ্যেস করাবে সেইভাবে অভ্যেস হবে। সেই জন্য পরীক্ষার সময়ও তুমি লিখতে পারবে না যদি এখন থেকে তুমি নিজেকে না পাল্টাতে পারো, ঠিক আছে? সো পাল্টানো উচিত। আমরা মোটামুটি একটা জায়গা কভার করার চেষ্টা করছি। এরকম টাইপের এক্সপ্রেশনগুলো পরীক্ষার সময় যদি এত বড় একটা প্রবলেম থাকে, তুমি কোশ্চিন দেখেই বলবে যে থাক এটা আর করবো না, বলবেই, কিন্তু আসতে পারে। এই পার্ট নিয়ে আমার কোনো চাপ নেই। আচ্ছা এটা পরীক্ষায় আসলে নাম্বার কত দেবে না, 4 + 1 + 1 + 1 এরকম দেবে, ম্যাক্সিমাম 7 দেবে। তাহলে 4 + 1 + 1 প্রত্যেকটা ডিডাকশনের জন্য 1, ডিডাকশনগুলোর জন্য 1। অনেকে বলছে স্যার এত বড় ডিডাকশন, কি এই ডিডাকশনে পয়েন্ট বসালেই হয়ে যাবে, জাস্ট পয়েন্ট বসাও, গল্প শেষ। আমি কি ফ্রেশ করে লিখে দেবো নাকি শুধু বোঝাবো? বুঝিয়ে দিন শুধু করে।
পারবে তো? ফ্রেশ করে লেখা জানো তো? ফ্রেশ করে কী করে লিখতে হয়? অনেকে জানো না কিন্তু, অনেকে হ্যাঁ স্যার বুঝিয়ে দিন। বুঝিয়ে দিলে হয়ে যাবে, তাই তো? নাসিব কি বলছো? ফ্রেশ করে লিখতে পারবে তো? কিছু বললেই তো স্যার পিডিএফটা দিন, জেরক্স করে নেবো, জেরক্স করে নেবো। জেরক্স করে কি করবে? এরপরে যদি কেউ, অনেকে বলে আমাকে, এরপরে যদি আমি বলি যে তুমি এক কাজ করো, ইউসির বইটা জেরক্স করে নাও, ফুরিয়ার সিরিজটা খুব ভালো আছে, ব্যাস হয়ে যাবে। জেরক্স তো জেরক্সই জমা থাকবে। আমি তো আমার অনেক বন্ধুকে শুনতাম, থার্ড ইয়ারে পড়তাম, থার্ড ইয়ারের মধ্যে খুব টাইম কম ছিল, সত্যিই টাইম 7 থেকে 8 মাস ছিল, আর ও কলেজে যেতাম। তোমরা তো কলেজে যাচ্ছ না, স্বাদই পাচ্ছ না যে কলেজটা যে কী জিনিস, বুঝতেই পারছো না। তো কলেজে যেতাম, আর গিয়েই প্রথমে ভয় দেখাতো, বলে আমার সিলেবাস শেষ, আমার সিলেবাস শেষ, প্রায় বলতো। আর আমিও চাপে পড়ে যেতাম, কী করে এত তাড়াতাড়ি সিলেবাস শেষ হলো, এখনও তো 3-4 মাস বাকি আছে। বলছে আমাদের সব সিলেবাস শেষ, সব সিলেবাস শেষ। আমি কী করি? তখন ও বলছে যে আমাদের সব জেরক্স দিয়ে দিয়েছে, সব জেরক্স দিয়ে দিয়েছে, বলে দিয়েছে এগুলো পড়ে নিয়ে সিলেবাস শেষ। আমি যে ও আচ্ছা, তাহলে তো আমার আরও সিলেবাস শেষ হয়ে গেছে। আমি তো মাপার বইটা জেরক্স করে নিয়েছি। তো জেরক্স দিলে যদি সিলেবাস শেষ হয়ে যায়, তাহলে অনেক আগে তোমাদের সবার সিলেবাস শেষ হয়ে গেছে, স্বাভাবিক। ওটাতে সিলেবাস শেষ হয় কখনো? তা আমাকে প্রায় ভয় দেখাতো, এমন ভয় দেখাতো মনে হতো যে কোনো দিনই হয়তো আমি পাস টাস করবো কিনা সন্দেহ আছে। পরে দেখলাম যে আমি এমন নাম্বার পেলাম, বাকিরা আমার থেকে 150 নাম্বার কম পেলো। তখন বুঝলাম যে না, ওরা কিছুই পড়েনি। ওকে, শোনো, এবার পরের পার্টগুলো বলছি, প্রথম পার্টটা বলছি না, ঠিক আছে? প্রথম পার্টটা বলছি না, কিন্তু পরের পার্টটাতে শোনো। কই রে বাবা, এটা আমার ফুরিয়ার সিরিজ এক্সপানশন। তাহলে জাস্ট ফুরিয়ার সিরিজ এক্সপানশন পেয়ে যাওয়ার পর তুমি বলবে সিন্স এফ ইজ কন্টিনিউয়াস অন -π, তাহলে দেয়ার ফর এফ এক্স মানে এক্স স্কোয়ার, তার সঙ্গে এটা সমান হবে, যেটা এতদিন আমি ইকুইভ্যালেন্স লিখছিলাম, সেটা একদম সমান হবে ফুরিয়ার সিরিজ এক্সপানশন। কত সেটা? π²/3 প্লাস সামেশন 4 আছে না একটা, n = 1 to infinity -1 to the power n cos nx by n square. fx = x² minus x² = π²/3 plus 4 n = 1 to infinity -1 to the power n cos nx by n square। এই হলো আমাদের fx। কথা বোঝো? এবার এগুলো চাইছো কি হবে শোনো, এমন কিছু মান বসাবো যেন এই ধরনের ভ্যালুগুলো আসে। আমার কোশ্চেন হচ্ছে এই দিকটাতে বসাতে কোনো চাপ নেই, তো এই দিকটাতে থাকো। আচ্ছা, এই দিকে আমি যদি কসের মানটা cos nx আছে, তো তাহলে কত নিলে আমার এটা সুবিধা হবে? যেমন আমরা একটা রেজাল্ট জানি যে cos π যদি বসাতাম, ভালো করে বোঝো, cos π বসালে তোমার -1 হবে, cos 2π বসালে কত হবে? 1 হবে। তার মানে cos nπ যদি বসাও, তাহলে তার ভ্যালুটা কত হবে? -1 to the power n হবে। তাহলে এখানে nπ বসালে -1 to the power n হবে, আর এই -1 to the power n এখানে আরেকটা আছে, তাহলে দুটো মিলে কি হবে? -1 to the power 2n, -1 to the power 2n মানে 1। তার মানে পাই যদি বসিয়ে দাও তাহলে এটা প্লাস হয়ে যাবে, +1, নিচে থাকবে n², তাহলে সামেশন 1/n² চলে আসবে। তার মানে কিচ্ছু না, x = π বসিয়ে দেবো বোথ সাইড, x = π বসিয়ে দেবো বোথ সাইড। কিন্তু আমরা জানি পাইয়ে যা ভ্যালু হবে -π তাই ভ্যালু হবে। তুমি বলছো কেন স্যার? তার উত্তরটা শোনো, cos ফাংশনটা যেটা নিয়ে এসো তাতে যদি -π বসাতে cos তো মাইনাসটা খেয়ে নিতে পারে, বাইরে বের করা যাবে না। তাহলে পাইতে যা ভ্যালু হবে -πতে সেম ভ্যালু হবে। শোনো, যেহেতু আমরা x = π পয়েন্টের ভ্যালুটা ডাইরেক্ট বের করতে পারি না, তাহলে আমাকে পাই আর -π দুটো পয়েন্টে ভ্যালুটা বের করতে হবে। তাহলে কি করবে এবার? লেখার স্টাইলটা লাস্ট এইভাবে লিখছি, সাম অফ দ্য সিরিজ অ্যাট x = +-π ইজ কত? f of -π + 0 f of π - 0 f of π - 0
বাই 2, এটা হচ্ছে প্লাস মাইনাস পাই পয়েন্টে সিরিজের ভ্যালু, প্লাস মাইনাস পাই পয়েন্টে সিরিজের ভ্যালু। তো এই টার্মটার ভ্যালু কত হবে কেউ একজন? এই টার্মটার ভ্যালু হবে মাইনাস পাই তার স্কোয়ার। এই টার্মটার ভ্যালু কত হবে? এই টার্মটার ভ্যালু হবে পাই এর স্কোয়ার, নিচের দিকে 2। তাহলে আলটিমেটলি তুমি কত পাচ্ছ? পাই স্কোয়ার প্লাস পাই স্কোয়ার মানে পাই স্কোয়ার। তার মানে এই ফাংশানটা এমন একটা ফাংশান যেটা তোমার এই ভ্যালুটা ডাইরেক্ট বের করা যেত, যেহেতু কন্টিনিউয়াস হয়েছে, ইকুয়াল আছে, তার জন্য তার ডাইরেক্ট পাই স্কোয়ারের সঙ্গে সমান হলো। ঠিক, ওকে। তাহলে সাম অফ দ্য সিরিজ অ্যাট এটা পেয়ে গেলে, আবার এটার সঙ্গে এটা সমান, তাহলে তাহলে এবার কি করলাম? পুট এক্স ইকুয়ালস টু পাই ইন, যদি এটাকে আমি 1 নাম্বারিং করি, তাহলে ইন 1 উই হ্যাভ, যখন পাই বসাবে তখন এই দিকে কিন্তু হবে পাই স্কোয়ার, তাহলে পাই স্কোয়ারের সঙ্গে সমান কি হবে? পাই স্কোয়ার বাই 3। তারপরে এখানে একটা 4 থাকে, সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার n, মাইনাস 1 টু দি পাওয়ার n। আর কস অফ, শুধু পাই বসাও, মাইনাস পাইও বসাতে পারো, কোনো কিছু এসে যায় না। তার কারণ বুঝতে পারছো, মাইনাস পাই বসালে মাইনাসটা খেয়ে নিতে পারে, তাহলে এটা পাই n হয়ে যাবে, পাই n হয়ে যাবে। নিচের দিকে কি থাকবে? n স্কোয়ার থাকবে। চলো এবার দিস ইকুয়ালস টু, বা এটা ইমপ্লাই, আমি বরঞ্চ এই টার্মটাকে আগে লিখি, 4 ইন্টু সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার n আগে থেকে ছিল, এইখানে আবার একটা মাইনাস 1 টু দি পাওয়ার n, আর নিচের দিকে একটা n স্কোয়ার। এদের মান কত হবে? পাই স্কোয়ার থেকে পাই স্কোয়ার বাই 3 মাইনাস করলে আলটিমেটলি কি পাচ্ছ? সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, মাইনাস মাইনাস আউট হয়ে গিয়ে 1 বাই n স্কোয়ার। আর এটা এ করলে কি আসছে? 3 2 পাই স্কোয়ার বাই কত? 3, কিন্তু তার সঙ্গে একটা 4 ভাগ করে দাও, 4টা ভাগ করে দিলে একটা 2 আউট হয়ে গিয়ে পাই স্কোয়ার বাই 6। তাহলে সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি 1 বাই n স্কোয়ারের মান হচ্ছে পাই স্কোয়ার বাই 6। তার মানে এই প্রমাণটা আমার হয়ে গেছে। ক্লিয়ার? যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞাসা করো উইদাউট হেজিটেশন, বুঝতে না পারলেই জিজ্ঞাসা করবে উইদাউট হেজিটেশন। ঠিক বলছি? ক্লিয়ার হচ্ছে? সমস্যা হলো কি বলো? এই লেখাগুলো লিখতে পারবে তো? বইতে এমনি তো পরিষ্কার করে লেখা আছে, অসুবিধা নেই, ইউসির বইতেই দারুণ করে লেখা আছে। সাম অফ দ্য সিরিজ অ্যাট এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস পাই, প্লাস মাইনাস পাই এর সিরিজের সাম কত এটা? কিন্তু যেহেতু কন্টিনিউয়াস তার জন্য এই ফাংশন আর এটা সমান, এরা যদি সমান হয়ে যায় তাহলে এখানে বসাও, এখানে বসে ইকুয়াল হয়ে যাবে। নেক্সট চলে আসো 2 নম্বরটা। 2 নম্বরের দিকে তাকাও, যেন একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, মানে সেম জিনিসই আছে, শুধু প্লাস মাইনাস মিশিয়ে আছে। তাহলে প্লাস মাইনাস মিশিয়ে থাকলে আমি কি এক্সের মান এমন কিছু চুজ করতে পারি যেন প্লাস মাইনাস আসে? আমি যে ইয়েস, আমরা দেখতে পাচ্ছি যদি আমার -1 টু দি পাওয়ার nটা না কাটতো তাহলে প্লাস মাইনাস আসতো। সেটা কখন সম্ভব? যদি cos nx এর মান 1 হয়ে যায় তাহলে সম্ভব। cos nx এর মান 1 কখন হবে কেউ একজন? যদি কেউ একজন, ভেরি গুড, তাহলে x ইকুয়ালস টু 0 হলেই হয়ে যাবে। x ইকুয়ালস টু 0 ডাইরেক্ট বসানো যাবে। আমি জানি ফাংশনটা মাইনাস পাই এর মধ্যে আছে, আর 0 পয়েন্ট তো এর ভেতরে আছে। 0 পয়েন্ট যদি ওর ভেতরে থাকে তাহলে 0 পয়েন্টে যেহেতু কন্টিনিউয়াস, বোথ সাইড x ইকুয়ালস টু 0 পুট করা যাবে। 0 পয়েন্টে কন্টিনিউয়াস ফাংশন সমান, তাহলে ডাইরেক্ট বসানো যাবে। কন্টিনিউয়াস না হলে আগে পরের ভ্যালু নিয়ে এভারেজ ভ্যালুটা নিতাম। তাহলে দ্বিতীয় পার্টটার জন্য কি করছি? 2 নম্বরের জন্য আমরা করছি কি? পুট x ইকুয়ালস টু 0 ইন 1, ডাইরেক্ট 0 বসাচ্ছি। এখানে ইভেন প্লাস মাইনাস পাই যেহেতু নেই, তাহলে সাম বের করারও দরকার নেই, ডাইরেক্ট 0 পুট করছি, ডাইরেক্ট 0 এখানে পুট করছি। করলে কি হবে? এটা 0 হয়ে যাবে। ভেরি গুড, 0 হয়ে গেল। এই দিকটা 0 পুট হবে, সেটা যদি তুমি বুঝতে পারো তাহলে তো অঙ্ক হয়েই গেল, বুঝতেই পারছো। আচ্ছা, এখানে 0 হলো, এটা থাকছে তোমার পাই স্কোয়ার বাই 3 প্লাস একটা 4 আছে, সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি -1 টু দি পাওয়ার n - 1, আর cos অফ 0 নিচে n স্কোয়ার। আলটিমেট কনক্লুশন কি পেলে বলি? কনক্লুশন হচ্ছে এই দিকটাতে একটা মাইনাস করে দাও, এখানে একটা মাইনাস করে দিলে 4 ইন্টু
মাইনাস যদি করে দাও তাহলে n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, এটা -1 টু দি পাওয়ার n করে দিলেই হবে। cos 0 মানে 0, নিচে n স্কোয়ার সমান সমান কত হবে, ওই দিকে নিয়ে চলে যাও, মাইনাস করেছো মানে ওইদিকে নিয়ে গেলে পাই স্কোয়ার বাই 3, ঠিক তো? আচ্ছা এবার n এর মান 1 বসাও, 1 বসালে আমি জানি না প্রথম টার্মটাই আমার নেগেটিভ আছে না 1 - 1/2, স্যার ওটা n+1 হবে। ও এখানে n ছিল, সরি এখানে n ছিল, আমি ভুলে গেছি। তাহলে এটা n ছিল, এটা বরঞ্চ 1 কমন নিলেই n-1 হয়ে যাবে। ওকে, এবার এই 4টা ভাগ করে দাও, 4 ভাগ করে দিলে n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি -1 টু দি পাওয়ার n-1, নিচে n স্কোয়ার পাই স্কোয়ার বাই 12। কি বুঝলে বলো দেখি? আমরা এখান থেকে বুঝতে পারলাম যে জাস্ট 0 বসালেই অ্যান্সারটা চলে আসছে, মানে 1 - 1/2 স্কোয়ার, 1/3 স্কোয়ার, -1/4 স্কোয়ার, এদের মানগুলো হবে পাই স্কোয়ার বাই 12। মনে রেখো, আমার অন্তত মনে আছে, তোমাদেরও মনে থাকবে, সাম অফ দ্য সিরিজ এরকম টাইপের টার্মের ভ্যালুগুলো মুখস্থ রাখবে। পাই স্কোয়ার বাই 6 এই যে ভ্যালুটা, সেটা দেখবে রিমেইন ইন্টিগ্রেশন করার সময়, একবার ইন্টিগ্রেশন করার সময় এই ভ্যালুটা বসানো হয়েছে ডাইরেক্ট, কারণ এটা স্ট্যান্ডার্ড রেজাল্ট, সেই রেজাল্টটা তোমাকে মনে রাখতে হবে পরবর্তীতে পরীক্ষার সময়, ঠিক তো? ওকে, এবার চলে আসো 3 নম্বরটা। 3 নম্বরটা শুধু খালি বোঝার চেষ্টা করো 3 নম্বরটা কী হবে। 3 নম্বর যে প্রবলেমটা দেখতে পাচ্ছ তাতে পাই স্কোয়ার বাই 8 হয়েছে। আমার কোশ্চেন হচ্ছে এমন কি ভ্যালু বসালে এখানে ইভেন টার্মগুলো বাদ যাবে, শুধু অড টার্মগুলো থাকবে? কি মনে হচ্ছে? অড টার্মগুলো শুধু থাকবে, ইভেন টার্মগুলো বাদ যাবে, সেটা কি করা যাবে? আগে আদৌ করা যাবে কি সেটা ভাবতে চাইছি। মানে এই দূরদর্শিতাটা কাজে লাগছে যে তোমাকে আগে বুঝতে হবে যে কোন ভ্যালু বসালে সত্যি ইভেন টার্মগুলো আউট হয়ে যাবে। কেউ বলতে পারো স্যার তাহলে π/2 টাইপের কিছু বসাচ্ছি। π/2 বসালে কি হবে সেটা বোঝো। যদি এদিকে π/2 বসাই তাহলে কি হতে পারে, আমি একটু যাচাই করছি জাস্ট। x = π/2 যদি বসাই তাহলে প্রথম মানটা হচ্ছে cos π/2, 0 হয়ে যাবে। কি বলছো বলো? বলছে আগের দুটো সিরিজ যে পেয়েছি ওখানে সাম করে দিলে হয়ে যাবে। হ্যাঁ স্যার, ঠিক। তার মানে ও বলছে যে এইখান থেকে পাওয়া যাচ্ছে না, তার মানে পয়েন্ট বসিয়ে হয়তো পাওয়া যেতে পারে, আমরা যাচাই করছিলাম। এবার দেখতে পাচ্ছি যে এই টার্মটা আর কিছুই না, এটা আর এটা প্লাস করলেই চলে আসছে, কারণ এই দুটোর প্লাস করলে ইভেন টার্মগুলো সব বাদ চলে যাবে। তার মানে 3 নাম্বার ডিডাকশনটা অটোমেটিক্যালি ফলো করছে, কিন্তু যদি এখান থেকে বের করতে চাও তাহলে এক্স এর কোন মান বসালে ইভেন টার্মগুলো আউট হয়ে যাবে, শুধু অড টার্মগুলো থাকবে, সেইভাবে যাচাই করতে পারো। হয়তো চলে আসতে পারে, আসবে, ক্যালকুলেট করলে কিছু না কিছু করলে চলে আসবে, π/2 -π/2 এরকম টাইপের কিছু একটা বসাতে হবে। কিন্তু যেহেতু এই দুটো সাম করে এটা চলে আসছে, তাহলে আর তৃতীয় পার্টটা আর কিছুই না। দেখো এই দুটো সাম করো, সাম করলে কি হবে, এই দুটো সাম করলে 2 টাইমস অফ 1 + 1/3 স্কোয়ার 1/5 স্কোয়ার এটা আসলো, আর ওদিকে আসছে π² / 6 + π² / 8, ও দুটো না, π² / 6 আর π² / 12, π² / 12 এটা আসলো। এটা মানে কি, এটা যদি 12 নাও 3π² হচ্ছে 12। আমাদের অ্যান্সার কত আছে, π² / 8। আচ্ছা 4 হয়ে গেল, তাহলে π² / 4, আর এখানে একটা 2 আছে, 2টা চলে গেল। তার মানে কিচ্ছু না, ভেরি সিম্পল, বাট ডিডাকশন পার্টগুলো তোমাকে একটু ঠিকঠাক করে লিখতে হবে। আমি মনে হয় আইডিয়া দিতে পেরেছি। আমাদের পরের দিন আরেকটা ক্লাস হবে, যে ক্লাসটাতে কিছু স্পেশাল টাইপ কিছু প্যাটার্ন আছে, ডিডাকশনগুলো একটু অন্যরকম, সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। তোমাদের আমি বাড়ির কাজ প্রচুর দিচ্ছি, বাড়ির কাজ আর কিচ্ছু না, উদাহরণে যে অঙ্কগুলো -π থেকে π এর মধ্যে আছে, যে অঙ্কগুলো -π থেকে π এর মধ্যে আছে সেইগুলো তোমরা ঝেড়ে করো, সব ওয়ার্কআউটেরগুলো আগে করবে, তারপরে ইউসির বইয়ের এক্সারসাইজটা দেখবে। মোটামুটি 13-14 নাম্বার পর্যন্ত, 1 থেকে 14 পর্যন্ত পারবে, সবগুলোই 13 পর্যন্ত পারবে সব। তা প্রত্যেকটা অঙ্ক পর দেখো, দেখবে কিছু না কিছু ডাউট থাকবে, সেই ডাউটগুলো নিয়ে আমি আরেকটা ক্লাসে আলোচনা করব। এটা হয়ে গেলে আমরা এখানে
সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন, পাওয়ার সিরিজটা শুরু করব, ঠিক আছে? তো ওটা শুরু হলে ওটা বেশি দিন লাগবে না, খুব সহজ একটা চ্যাপ্টার, ওগুলো মোটামুটি পেয়ে যাব। আমরা নেক্সট একটা কোন ক্লাস করাবো বলেছিলাম এক্সট্রা ডেট দিয়ে, সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। ওকে, মোটামুটি একটা জায়গা বললাম, আজকে আর পড়াচ্ছি না, যা হলো হলো। বিশেষ করে কিছু স্পেশাল টাইপ কেস থাকবে, সেগুলো পরের দিন আলোচনা করব। আজকে আমরা এখানে স্টপ করছি।